স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? ওয়ালাইকুম জি ওয়ালাইকুম স্যার। আসসালাম। আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, শোনা যাচ্ছে? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ জি স্যার, ভালো স্যার, আছি। আলহামদুলিল্লাহ। আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কেমন আছেন স্যার? আচ্ছা, এই যে আমাদের এখানে একজন অ্যাডমিন থেকে আছে, আপনাদের কাছে জানতে চাচ্ছে যে আপনারা আমাদের সার্ভিস রিলেটেড কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা, বা সার্ভিস আপনারা হ্যাপি কিনা, একটু কথা বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই ওয়ালাইকুম মেবি? আসসালাম। জি জি, স্যার। আচ্ছা, আমার একটু একটা বিষয়, একটু ইনফরমেশন জানা দরকার। আপনারা কি আমাদের উপরে হ্যাপি কিনা? মানে আমাদের সার্ভিস বা আমাদের টিচার প্যানেল, আমাদের লেকচার শিট সব মিলে আপনাদের অনুভূতি কি? ভালো নাকি খারাপ? ভালো। আলহামদুলিল্লাহ, ভালো স্যার। ভাই, একটু এলেভেল আছে মনে হয়। যদি কোনো কারেকশন থাকে, যদি আমরা ভুল করি কোনো, আমাদের মাধ্যমে আপনারা কোনোভাবে কোনো কষ্ট পান, আপনাদের যে গ্রুপটা আছে ওখানে যে আপনাদের ইনফরমেশন গুলা শেয়ার করেন, আমরা ওগুলা দেখি, হ্যাঁ। আর হচ্ছে যদি কোনো প্রবলেম ফেস করেন, সেটা যেহেতু স্যার আপনাদের অ্যাক্সেস দিছে, আপনারা স্যারকে জানাবেন। আশা করি কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমরা চাই এখানে আপনারা যারাই আছেন সবাই মানে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছান। এটা আমাদের পক্ষ থেকে
আপনাদের জন্য দোয়া বলেন এবং চাওয়া যেটাই বলেন, আমরা সব সময় চাই আপনারা আমাদের এখানে আসছেন, আপনারা যাতে সর্বোচ্চটুকু নিতে পারেন সেটার জন্য আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা আপনারা আমাদেরকে দিবেন। আর কোনো ধরনের কোনো প্রবলেম হলে সেটাও আমাদেরকে জানাবেন। আমাদের জানানোর জন্য আমরা হয়তো আর কিছুদিন পরে আপনাদের গুগল শিটও দিব, যেখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো জানাইলে আমরা ওগুলা আমাদের এন্ড থেকে কারেকশন করার চেষ্টা করব। পাশাপাশি আপনারা স্যারকেও জানাইতে পারেন। থ্যাংক আমাদের ইউ, পরীক্ষা সময় কবে বেশি হবে নষ্ট করলাম না। কি আহ, বলেন? পরীক্ষা আর কিছুদিনে, আমাদের ওই যে 2-3টা লেকচার শেষ হওয়ার পরে পরীক্ষা হয়তো, এরপরে সলভ ক্লাস হয়। আপনাদের হচ্ছে প্ল্যানিং অনুযায়ী সবকিছুই হবে, যেহেতু আপনারা মাত্র আমাদের সাথে জার্নি শুরু করলেন, বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন। ইনশাল্লাহ সবকিছুই গোছানো থাকবে। এরপরও আপনাদের যে কোনো প্রবলেম আমাদেরকে জানাবেন। সেই ব্যাপারে আমার একটু কথা আছে। আমরা তো স্পেশালি আমি একটু আমাদের ওয়েবসাইটে ঢুকছিলাম ক্যারিয়ার ম্যাপের, সেখানে দেখলাম যে পরীক্ষা দেওয়ার জন্য দুটো জি অপশন আছে। জি পরে কোনো কারণে আমি এক্সামটা দেই নাই, বাট একদিন পর আবার ঢুকে দেখি যে আমার ওই অপশনটা নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কি এরকম কোন এক্সাম হয়েছে? এটা তো আমাদেরকে জানিয়ে দেওয়া না হয় না নাই না আসলে। না না না, আপনাদের কোনো এক্সাম হইলে সেটা আপনাদের জানানো হবে, আগে থেকে জানানো হবে। ওখানে আমাদের অনেকগুলা ব্যাচের এক্সাম হয়তো, হয়তো ওই ধরনের কোনো কিছু দেখছেন। এরপরও হচ্ছে এক্সাম রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আমি একটা নাম্বার আপনাদের চ্যাটে শেয়ার জি করে দিচ্ছি, ওই জি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি এক্সাম রিলেটেড কোনো জিজ্ঞাসা বা পরামর্শ থাকে। জি জি অবশ্যই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমাদের এক্সামের যদি রুটিনটা আগে থেকে দেওয়া হতো খুব ভালো হতো, যে কত তারিখে এক্সামের কোন বিষয়ে এক্সাম আপনাদের হবে। পোস্ট করে দেওয়া হবে, পোস্ট করে আগেই পোস্ট করে দিবে আমাদের ওই যে রফিকুল ইসলাম শুভ নামে একটা আইডি থেকে আপনাদের। জি জি উনি জি এক্সামের পার্টটা দেখে, তো উনি আপনাদের আগেই পোস্ট করে ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাই দিবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। জি স্যার। স্যার আমাদের তো লেকচার 3 হয় নাই এখনো। লেকচার 3 হয়নি এখনো? না স্যার। না স্যার, লেকচার 3 আমাদের হয় নাই। এটা পোস্টপোন করতে দেন, ও ক্লাস হয় না, রাসেল স্যার ক্লাস নিয়েছিল। বুঝি নাই, রাসেল স্যার কি স্যার ম্যাথ সাধারণ ক্লাসটা, না স্যার ম্যাথ ক্লাসটা শুক্রবার নেওয়া হয়েছিল। ছিল, পরে এটা মানে শিফট করে রাসেল স্যারকে ম্যাথ ক্লাস দেওয়া হয়েছিল, আর ওই লেকচার 3টা আর হয়নি। আচ্ছা, তো লেকচার 3 আর লেকচার 4 এর মধ্যে আসলে ডিফারেন্স খুবই বড়। লেকচার 3 হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, লেকচার 4 হচ্ছে জাতিসংঘের ক্লাস। লেকচার জি 1 এর তো সেকেন্ড পার্টটা পুরো শেষ হইলো না, মানে শুধু 5টা প্রণালী পড়ানো হয়েছিল, আর কিছুই পড়ানো হয়নি লেকচার 2 থেকে। আচ্ছা স্যার, আমার মনে হয় স্যার যেটা পড়ানো হয় না সেটা বাদ দিয়ে স্যার আপনি যেটা পড়াতে চাচ্ছেন স্যার সেটার প্রতি আমরা তার মানে আপনাদের করলে লেকচার ভালো 2 হয়। হয় নাই এখনো? না স্যার স্যার। লেকচার, স্যার ওই দিন শুধু প্রণালী পড়ানো হয়েছিল 5টা, কিন্তু বাকি আর কিছুই পড়ানো হয়নি। স্যার ওই বাকি স্যার আর কি বলছিল যে হয়েছে? আমাদের বাকি নেক্সট ক্লাসে বাকিটা কভার মানে করে দিব। খালি 5টা প্রণালীতে 2 ঘন্টা পড়াইছে, বাকি ক্লাসটা মানে কি হয়েছে? কিছু স্যার একটু ঝামেলা ছিল স্যার, ওটা থাক, ওটা দরকার নেই স্যার বলার, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে হয়েছিল স্যার, ওই বিষয়ে যাচ্ছি না। আপনি স্যার যেভাবে চাচ্ছেন স্যার ওইভাবে আমাদের স্যার পড়ালে আমাদের স্যার ভালো হয়। সিকোয়েন্স মেনটেন যেহেতু করে ক্লাস লেকচার নিলে 1 সব থেকে আপনি ভালো হয়, করাইছিলেন, কারণ বাকি এক্সাম। যেটা ছিল এটা আপনি নিয়ে নেন এখন, না হলে আমাদের এটা জি বাকি স্যার, থাকবে আপনি স্যার। শেষ করলে ভালো হয়, নাহলে ওইটা পরে বাকি পড়ে যাবে আর আমার কি। কোনো সমস্যা নাই, আমাকে বললে আমি শেষ করে দিতে পারবো। আমার স্যার লেকচার 2, স্যার লেকচার লেকচার 2 থেকে নিন। 2 পড়াই দিব। জি স্যার, আমাদের যেটা বাকি ছিল নাহলে লেকচার স্যার 2 ওইটা ওটাই বাকি শুরু করবেন। রয়ে যাবে, লেকচার 2 পরে কমপ্লিট ঝামেলা করে হয়ে দিন যাবে। স্যার। আচ্ছা, তাহলে লেকচার 2টা শেষ করে দেই। জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার ঠিক আপনাদের আছে স্যার। আচ্ছা, আপনাদের লেকচার 1 কি ফাহিম স্যার নিছিল? স্যার প্রথম স্যার অর্ধেক লেকচার জোহার 1 স্যারই নিছিল। স্যার জোয়ার স্যার লেকচার নিয়েছিল। 1 এরও কিছু বাকি ছিল, যে ওই মানে পিডিএফটা দেওয়া ছিল। ছিল, এবং সেদিন আমাদেরকে আপনি স্যার বলছিলেন বলছিলেন যে যে আপনি পরে কিছু এটা তথ্য। পড়াই দিবেন। না না, লেকচার 1 কি জোহার স্যারই নিছিল? জি স্যার হ্যাঁ প্রথম অর্ধেক হচ্ছে জোহার স্যার নিছে, পরের অর্ধেক ফাহিম স্যার নেওয়ার কথা ছিল, কিন্তু 5টা প্রণালী নেওয়ার পরে আর কিছু নিতে পারেনি ওই দিন, বাকি সবকিছু রয়ে গেছিল। স্যার আচ্ছা বলছিল যে লেকচার, আমাদের নেক্সট ক্লাসে এটা মেকআপ করে শেষ করে দিবে, বাট পরে তো আর হলো না। না স্যার আপনি লেকচার 2 নেন স্যার, 2 নিলে বেশি ভালো হয় স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, লেকচার 2 মনে হয় তাহলে অন্য কোনো টিচার নিয়েছিল, এটা আমি জানা নেই। তো লেকচার স্যার 2টা লেকচার 2 হয় তাহলে লেকচার 2 হয় নাই স্যার। আচ্ছা, স্যার তাহলে লেকচার হয়নি স্যার। তাই আপনি একটু এটা কাইন্ডলি একটু জানাই দেন তো, যে অফিসে, বুঝতে পারছেন? স্যার এই যে বিষয়গুলো আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা স্যার আমরা ওই দিন আসলে আমি করতে স্যার পারিনি। ফাহিম স্যারকে বলছিলাম যে স্যার লেকচার 2 কি পড়াবেন না, উনি বলছিল যে লেকচার 2 তো মুখস্থ করার বিষয়, এখানে কি পড়াবো আপনাদের, আমি আরে ক্যাপিটাল আপনি কি কারেন্সি। বলতেছেন এটা? ওইটা তো বলছে দ্বিতীয় অধ্যায়ের কথা, দ্বিতীয় অধ্যায় দাগায় দিবে, ওইটা পড়বো, স্যার কিন্তু লেকচার লেকচার 1 এর 1 এর সেকেন্ড বাকি পার্ট তো 3টা আছে, ওইটা তো টপিক পড়তে স্যার হবে নাকি?
শেষ করে দিলে ভালো হয়। তাহলে আপনারা বলেন নাই লেকচার 1 এর সেকেন্ড পার্ট গুলা যে বাকি ছিল ওইগুলা পড়াই দিতে? জি স্যার, আমরা ফাহিম স্যারকে বলছে যে পড়ায় দিবে, কিন্তু আর তো ক্লাস হয়নি। স্যার এটা পরে আচ্ছা, সিকোয়েন্সটা মেনটেন করা হয় নাই। একটু আমাকে বলেন যে পড়াই দিবে, তো 5টা আপনাদের প্রণালী পড়াইছে, মানে 2 ঘন্টার ক্লাস, বাকিটা কি হয়েছে বাকি সময় তাহলে? স্যার ওইটা স্যার আমরা জসিম স্যারকে বলছিলাম। স্যার আচ্ছা আমি বলি, এটা ডিপলি হচ্ছে আপনি আলোচনা শুরু করছে ওই করছিলেন, 5টা প্রণালী নিয়ে স্যার। আপনি শেষ করলে ভালো হয়। এটা নিয়ে একটু জি সমস্যা স্যার, জি হয়েছিল, স্যার। পরে আমাদের জসিম স্যারের সাথে কথা হয়েছে। স্যার সলিউশন দিয়েছে যে আপনি যেদিন নেক্সট আসবেন আপনাকে বলতে আপনি ক্লাসটা শেষ তো করে সেটা তাহলে দিবেন। আমি শুরু লেকচার 2টা আ- শেষ করে দিতেছি, মানে স্যার বলছে আমি লেকচার 2টা জি তাহলে স্যার, নিই। এটা স্যার স্যার আপনি বলছিল এটা স্যার। একটা স্যার নতুন লেকচার 1 করেন জি স্যার। স্যার। স্যার আপনি স্যার কি এই নতুন যে করেন স্যার? ক্লাস আচ্ছা, লেকচার 3 লেকচার শুরু করেন স্যার। লেকচার 1 কি কমপ্লিট? লেকচার 1 স্যার কমপ্লিট? 3টা টপিক বাকি ছিল, ওটা বলেছিলেন পরে বলেন বলেন ক্লাসে বলেন, করিয়ে শুরু দিবেন। করি তাহলে আর দেরি করে না করে শুরু করি। লেকচার 1 2 আজকে কমপ্লিট স্যার করে দিচ্ছি। ওয়ানের লাস্ট আমরা হর্ন অফ আফ্রিকা পর্যন্ত পড়ছিলাম স্যার মেবি। আচ্ছা, এরপরে কি বাকি আছে বলেন। স্যার প্রথমে মনে হয় বর্ডার অ্যালাইসিস আছে স্ট্রেইটের পরে। আচ্ছা, আপনি একটা লেকচার পিডিএফ দিছিলেন স্যার। স্যার পিডিএফ এ কি কি বাকি আছে একটু বলেন, একজন একটু বলেন, দায়িত্ব নিয়ে স্যার লোকেশনের কিছু স্যার কয়েকটা পার্ট আচ্ছা বাকি আছে। বলেন। হ্যাঁ বলেন কোনটা বাকি ছিল বলেন। স্যার স্ক্যান্ডিনেভিয়া বাকি আছে। স্ক্যান্ডিনেভিয়া লেখেন, স্ক্যান্ডিনেভিয়া। অবলিক দিয়ে লেখেন নর্ডিক কান্ট্রিজ। আচ্ছা, স্যার এটা কি স্যার এটা কি স্যার লেকচার 1 স্যার? লেকচার 1 2 এর জন্য একটা শীট দেওয়া হয়েছিল, ওই শীটের মধ্যে লোকেশন পার্টের মধ্যে লেকচার 1 এর 3টা জিনিস বাকি আছে, ওই 3টা জিনিস শেষ করে লেকচার 2টা আজকে শেষ করে দিব। তার মানে লেকচার 1 লেকচার 2টা আমাদের শেষ হয়ে যাবে। তো লেকচার 1 এর লোকেশনের পার্টে 3টা জিনিস বাকি ছিল, এর মধ্যে একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। এখন আমি ওইটা লিখাচ্ছি। ওকে স্যার। ওকে, দেখেন একটু লিখেন যে উত্তরের 5টি দেশকে একত্রে নর্ডিক কান্ট্রিজ বলা হয়। উত্তরের 5টি দেশকে একত্রে নর্ডিক কান্ট্রিজ বলা হয়। আপনি ব্যাপারটা তাহলে একটু জানেন যে আজকে আমি লেকচার 2টা নিয়েছি। 5টি দেশ মনে রাখবো কিভাবে? এভাবে FINDS, ফাইন্স। FA ফিনল্যান্ড, আইতে আইসল্যান্ড, NA নরওয়ে, ডিতে ডেনমার্ক। এটা কিন্তু পরীক্ষা আসে। এস হচ্ছে সুইডেন। এই 5টি দেশকে একত্রে কি বলা হয় বলেন? কি বলা হয়? নর্ডিক কান্ট্রিজ বলা হয়। লিখা হইলে বললেন। জি স্যার হয়েছে। স্যার লিখেছি। আর এর মধ্যে 3টা দেশকে স্পেসিফিকলি স্ক্যান্ডিনেভিয়া বলা হয়, এটা হচ্ছে নরওয়ে, ডেনমার্ক আর সুইডেন। তো স্ক্যান্ডিনেভিয়ার দেশ হচ্ছে 3টা, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন আর ফিনল্যান্ড আর আইসল্যান্ড হচ্ছে 5টাকে একত্রে বলে নর্ডিক দেশ। তাহলে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো কি কি? নরওয়ে, ডেনমার্ক, সুইডেন আর ফিনল্যান্ড, আইসল্যান্ড 5টাকে একত্রে বলে নর্ডিক কান্ট্রিজ। স্যার স্ক্যান্ডিনেভিয়া জিনিসটা আসলে কি স্যার? আচ্ছা, ভালো প্রশ্ন। স্ক্যান্ডিনেভিয়া কি? স্ক্যান্ডিনেভিয়া হচ্ছে একটা অঞ্চলের নাম। তা এই অঞ্চলের মধ্যে দেশ আছে 3টা। স্ক্যান্ডিনেভিয়া একটা অঞ্চলের নাম, এই অঞ্চলের মধ্যে দেশ আছে 3টা। এই 3টা দেশকে একত্রে বলে নরওয়ে, ডেনমার্ক আর সুইডেন। আর নর্ডিক মানে কি? নর্ডিক শব্দটা আসছে নর্থ থেকে। ইংরেজি নর্থ মানে উত্তর বোঝায়। নর্থের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে নর্দার্ন। এই নর্দার্ন শব্দটা থেকে আসছে হচ্ছে নর্ডেন। এই নর্ডেন শব্দ থেকে আসছে হচ্ছে নর্ডিক। নর্ডিক কান্ট্রিজ মানে হচ্ছে উত্তরের দেশ। তো উত্তরের দেশ আছে 5টি, এই 5টি দেশকে নর্ডিক কান্ট্রিজ বলা হয়। এর মধ্যে স্পেসিফিক 3টা দেশকে একত্রে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, কারণ এরা স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে পড়ে। নরওয়ে, ডেনমার্ক, সুইডেন। মনে থাকবে? জি স্যার। পরীক্ষা আসে নিচে কোনটি নর্ডিক নর্ডিক দেশ, বা নিচে কোনটি নর্ডিক দেশ নয়, বা নিচে কোনটি স্ক্যান্ডিনেভিয়ার দেশ নয়। যেমনি থাকুক, যদি আপনার জানা থাকলে উত্তর দিতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখান থেকে পড়তে হবে যে প্রত্যেকটা দেশের রাজধানীগুলোর নাম জানতে হবে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকি, আইসল্যান্ডের রাজধানী রেকজাভিক, নরওয়ের রাজধানী অসলো,
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। এই জিনিসগুলো রাজধানীগুলো পড়বেন, রাজধানীগুলো আপনাদের মুখস্থ করে নিতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা দেশ থেকে আমাদের কিছু তথ্য জানতে হবে যেগুলো আমাদের জিকে হ্যান্ডবুকে দেওয়া আছে। যেমন কি ধরনের তথ্য আসতে পারে, যে হাজার হ্রদের দেশ বলা হয় কোনটিকে? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। ল্যান্ড অফ থাউজেন্ড লেকস। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সর্বপ্রথম কার্বন কর চালু করে কোন দেশ? সর্বপ্রথম কার্বন কর চালু করে ফিনল্যান্ড 1990 সালে। এগুলো আমি লিখাচ্ছি না, কারণ এগুলো জিকে হ্যান্ডবুকে সুন্দর মতো আমি লিখে দিয়েছি। আইসল্যান্ড কি? আইসল্যান্ড থেকে তেমন কোনো প্রশ্ন পরীক্ষা আসে না, এটাকে আগুনের দেশ বলা হয় বা আগুনের দ্বীপ বলা হয়, ল্যান্ড অফ আইস অ্যান্ড ফায়ার বলা হয় আইসল্যান্ডকে। আইসল্যান্ড থেকে পরীক্ষা প্রশ্ন আসে না। নরওয়ে থেকে অনেকগুলো প্রশ্ন আসে। সর্ব উত্তরের দেশ বলা হয় নরওয়েকে। নরওয়ে হচ্ছে এই দেশগুলোর মধ্যে আবার সর্ব উত্তরের দেশ নরওয়ে। নরওয়ের রাজধানী ওসলো, যেখান থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। নরওয়ের পার্লামেন্টের নাম হচ্ছে স্টর্টিং। এই প্রশ্নগুলো আসে। ডেনমার্ক থেকে কি প্রশ্ন আসে? পৃথিবীর সর্বপ্রাচীন পতাকা কোন দেশের? পৃথিবীর সর্বপ্রাচীন পতাকা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। আর আরেকটা প্রশ্ন আসে, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের কাছে রয়েছে? ডেনমার্কের কাছে রয়েছে। আর সুইডেন থেকে প্রশ্ন আসে, আলফ্রেড নোবেলের জন্মস্থান কোন দেশ? এটা হচ্ছে সুইডেন। সুইডেন হচ্ছে আলফ্রেড নোবেলের জন্মস্থান। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কারের কারণে নোবেল পুরস্কার লাভ করে, এবং নোবেলের 5টি পুরস্কার, শান্তি পুরস্কার বাদে বাকি 5টি পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে। সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিক্স ব্যাংক, যেটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীন কেন্দ্রীয় ব্যাংক। এরপরে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, নেটোতে সর্বশেষ কোন দুইটা দেশ যুক্ত হয়? নেটোতে সর্বশেষ যুক্ত হয় ফিনল্যান্ড এবং সুইডেন। নেটোর 31তম সদস্য ফিনল্যান্ড, 32তম সদস্য সুইডেন। তাহলে সবগুলা প্রশ্ন যেগুলো পরীক্ষা আসতে পারে আমি একত্রে বলে দিলাম, লিখালাম না, কারণ এগুলো সবগুলো আমি জিকে হ্যান্ডবুকে দিয়ে দিয়েছি। যদি জিকে হ্যান্ডবুক থাকে আপনারা খুললে দেখতে পারবেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ দেওয়া আছে, ওইখানে গেলেই স্যার পাবেন। পেয়েছেন? স্যার জিকে হ্যান্ডবুক নিয়ে একটা কথা ছিল স্যার। বলেন। স্যার আমাকে ভর্তির সময় 20 তারিখ ভর্তি হচ্ছে এই মাসের, আমাকে দেওয়া হয়নি, বললো এটা নাকি আপডেটেড একটা ভার্সন আসবে, তারপর নাকি একবারে দেওয়া হবে। তো স্যার আমি এখন বাকিদের জিজ্ঞেস করলাম, ওদের অনেকের কাছে নাকি আছে এটা, বাকি বইগুলো পেয়েছি স্যার, এটা পাইনি। মানে এটা কি কোনো আপডেটেড আসছে স্যার জিকে হ্যান্ডবুকটা? আমার কাছে মনে হয় না, কারণ আমি তো জিকে হ্যান্ডবুক নিয়ে ফার্দার কোনো কাজ করিনি। আমি জিকে হ্যান্ডবুকের লাস্ট কাজ করেছি মার্চের পর আমার আর কোনো কাজ করা হয়নি। আমার মনে হয় না আর কোনো আপডেট আসার কথা। স্যার আমাদের একটা করে বই মিসিং আছে, স্যার বলছে পরবর্তীতে আপডেট আসলে জি বইগুলো স্যার, ফোকাস বইটা দিয়ে রাইটিংটা দিবে। সবারই ফোকাস পরে রাইটিং। দেওয়া হবে বলা হয়েছে, কিন্তু স্যার আমার জি স্যার। জিকে বইটা দেখলাম আমারই নাকি নেই। ভর্তির সময় দেখিয়ে রেখে না দিল না যে এটা হচ্ছে আমাকেও সেম ওল্ড, এটা কথা আপনাকে দিব বলা না। হয়েছে, আমাকেও সেম এই এই কথাই এই বলছে। তথ্যগুলো কিন্তু আমার কাছে নেই। আপনারা যেগুলো তথ্য আচ্ছা জানতে চাচ্ছেন জি স্যার। এগুলি একটু আগে যখন আপনাদের কাছে জিজ্ঞাসা করেছে, যে অ্যাডমিনের লোক আছে তাদেরকে বললে তারা হচ্ছে এই উত্তরগুলো দিতে পারবে। বুঝতে পেরেছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি হচ্ছে ক্যাপিটাল, পার্লামেন্ট, কারেন্সি এগুলো বিষয়ে একটু দাগাই দিতে চাইছিলেন স্যার। এগুলা দাগাই দিব, এখন তো সময় নেই। এখন ওই যে ক্লাস নিতেছে এমনি তো অলরেডি 20 মিনিট লেট। ক্লাসটা শেষ করে আগে নাকি, এরপর ওইগুলা দাগাই দিব। আচ্ছা স্যার, জি ওইগুলা স্যার ঠিক আছে। একদিন। অক্টোবরের প্রশ্ন ছিল, আপনার তো 17 তারিখে জয়েনের ডেট পিছাইছে, সো ইন দ্যাট কেস আপনি আমাদের গতকালকে যেই ডাউটটা মানে একটা শঙ্কা ছিল যে আপনি সরাসরি ক্লাস নিতে পারবেন না, এখন তো যেহেতু জয়েনিং ডেট পিছাইছে, তো আপনারা কি সামনে আরো কয়েকদিন এক্সট্রা পাবো কিনা? যে পাবেন, কোনো সমস্যা নাই, যে মানে আমাকে পাবেন। আমি অথবা আলহামদুলিল্লাহ। স্যারের সাথে আমার কোনোদিন সামনাসামনি দেখা হয়নি বা কথা হয়নি। ফাহিম স্যারও হয়তো আপনাদের কিছু ক্লাস নিতে পারে আর কি, আমি জানি না। হয়তো ফাহিম স্যার স্যার আপনি থাকলে আপনি নিয়েন। স্যার আপনার ক্লাসটা স্যার করবো আপনার স্যার ক্লাসটা স্যার জিকেতে। ভালো লাগে স্যার। এইগুলা স্যার আসলে আপনার ক্লাস সিদ্ধান্তগুলা এটা জসিম ভাই নেয়। জসিম ভাইয়ের সাথে যদি আপনারা কথা বলেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো একটা উত্তর আসবে। আমি তো আসলে আমার ক্লাস স্যার এই ধরানোর ক্ষেত্রে কি স্যার আপনি যদি বাসা থেকে ক্লাস করেন নিতে আপনার সুবিধা হয় কিনা স্যার, আপনার এই জিনিসটা জানতে চাচ্ছিলাম। আমার তো সুবিধা, মানে আমার যে এখন ফ্রি আছে, এখন আমার কোচিং এসে ক্লাস নিতে সমস্যা নাই। যেদিন আমার ব্যস্ততা থাকে তখন হয়তো আমি আসতে পারি না। তো স্যার এই জন্য এটা স্যার বাসা থেকে যদি আপনি করেন আপনার জন্য পজিটিভ হয় কিনা স্যার, এই জন্য একটু তাহলে স্যার আমার কিভাবে জন্য তো বলতাম। আমার জন্য পজিটিভ হয়। আপনাদেরকে বলেছিলাম জসিম স্যারের সাথে কথা বলতে এই জি ব্যাপারে। স্যার। স্যারের সাথে কথা বললে স্যার ভালো। আমি কথা বলেছি, স্যার বলছে আচ্ছা আমিও কথা বিষয়টা দেখবে। বলেছিলাম। স্যার ঠিক বলছে আছে, স্যার দেখবে, এটা ঠিক বলছে। আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ জসিম স্যার আসছে। জসিম স্যার তো মনে হয় আজকে আছে। স্যার চাইলে স্যারের সাথে কথা বলতে পারেন। আপনাদের অন্য কোনো ব্যাপারে, মানে হ্যান্ডবুকের ব্যাপারে যে কথাগুলো আপনারা জানতে চাচ্ছেন, এটাও স্যারকে বললে ভালো হয়। স্যার যেহেতু আছে, আপনারা স্যারের সাথে সরাসরি কথা বলতে পারেন। আর বলছে যে কর্তৃপক্ষকে জানাইতে কোন কর্তৃপক্ষ? যে জসিম কোনো স্যার? সমস্যা, যে কোনো সমস্যা। এই তো জসিম স্যার আছে আর কি, এখানে জসিম স্যার আজকে আছে। জসিম স্যার চাইলে আপনারা কথা বলতে পারেন। ক্লাস করো তারপরে বাকি কথা বলো। এরপরে কি আছে বলেন।
বাকি আছে কোনটা বলেন, কোনটা বাকি আছে? বললো গালফ কি গালফ যেটা ছিল, গালফ স্টেট। গালফ স্টেট। গালফ স্টেট। লেখেন গালফ স্টেট, পরীক্ষা অনেকবার আসছে গালফ স্টেট। লেখেন পারস্য উপসাগরবর্তী, পারস্য উপসাগরের তীরবর্তী 6টি দেশকে গালফ স্টেট বলা হয়। পারস্য উপসাগর তীরবর্তী, পারস্য উপসাগর ইংলিশ হচ্ছে পার্সিয়ান গালফ। পারস্য উপসাগর তীরবর্তী 6টি দেশকে গালফ স্টেট বলা হয়। লিখে হলে বললেন। জি স্যার। মনে রাখবো কিভাবে? এই শব্দটা দ্বারা, বাক্স। 6টা দেশ আছে, এই 6টা দেশকে মনে রাখার উপায় হচ্ছে আর বাক্স। একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, ওই আমাদের তো জিকে তো ইংলিশে আসবে, এখন আমরা যে বাংলা লিখছি এটা প্রবলেম হবে না প্রশ্নগুলো? আর কি। আমি তো ইংলিশে লিখে দিচ্ছি, ইংলিশেই তো লিখে সাধারণত। আমরা বাংলা এখন যেমন পারস্যর 5টি দেশকে উপসাগর তীরবর্তী 6টি দেশকে বাক্স বলা হয়, এটা যে মানে বাংলা লিখছি আর কি, এটা প্রবলেম হবে না? আচ্ছা, এটা ধরেন এভাবে লিখতে পারেন, 5 countries along the Persian হ্যাঁ, Gulf। আমরা ওইটাতে আচ্ছা, প্র্যাকটিস করলে ভালো আচ্ছা হয় ঠিক আর কি, আছে, আমি প্রথম এভাবে থেকে। লিখে দিচ্ছি। আমি তো ইংলিশে লিখাই, ভুলে বাংলায় বলে ফেলছি আর কি। মাঝে মাঝে আবার নবম 11 থেকে 20তম গ্রেডের ক্লাসে বাংলায় লিখাইতে হয়, তো এর জন্য আর কি ভুলে গিয়েছিলাম। Yes. কেত হচ্ছে কুয়েত, যেভাবে সুবিধা হয় বলবেন ওইভাবে লিখে দেবো। কিউ হচ্ছে কাতার, এস হচ্ছে কেএসএ, আর ও হচ্ছে ওমান। বাহরাইন, ইউএই, কুয়েত, কাতার, সৌদি, ওমান, এই 6টা দেশকে বলা হয় গালফ স্টেট। স্যার এস দিয়ে জানি কি লিখলেন? সৌদি আরব। লেখেন এদের সংস্থাকে বলা হয় জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। এদের সংস্থাকে বলা হয় জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। জি স্যার। ক্লিয়ার? গালফ স্টেট, পারস্য উপসাগরের তীরবর্তী 6টি দেশকে একত্রে গালফ স্টেট বলা হয়। বাহরাইন, ইউএই, কাতার, কুয়েত, সৌদি, ওমান, এদের সংস্থাকে একত্রে বলা হয় জিসিসি বা গালফ কোঅপারেশন কাউন্সিল, পারস্য উপসাগরীয় সহযোগিতা সংস্থা। বাংলায় এগুলাকে বলে উপসাগরীয় দেশ। এই দেশগুলোর মধ্যে একটা জিনিস অভিন্ন, এই সবগুলা দেশেরই ধর্ম হচ্ছে ইসলাম, এই সবগুলা দেশ হচ্ছে সুন্নি দেশ, এবং এই সবগুলা দেশের মধ্যেই রাজতন্ত্র বিরাজমান, মানে রাজা কর্তৃক শাসিত হয়। এর জন্য এদের একটা সংস্থা আছে জিসিসি। এই হচ্ছে স্যার গালফ। এর মধ্যে কি স্যার ইরাকও স্যার সংযুক্ত আছে? না, ইরাক নেই, গালফ স্টেটে ইরাক নেই। স্যার আমি একটা বইতে দেখছিলাম তো স্যার, সেজন্য জিজ্ঞেস করে নিলাম। গালফ স্টেটে ইরাক নেই, ইরাক বাদ হয়ে গিয়েছিল কারণ 1980 এই সংস্থাটা, মানে লেখার দরকার নেই, এই সংস্থাটা গঠিত হচ্ছে 1981 সালে। এই সংস্থাটা আসলে গঠনের পিছনে কারণটা কি ছিল? 1979 সালে 1979 ইরানে ইসলামী বিপ্লব হয়, ইসলামিক রেভলিউশন। ইরানে ইসলামী বিপ্লব হয় 1979 সালে। এই ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ধর্মতন্ত্র প্রতিষ্ঠা হয়, এবং ইরানের ধর্মতন্ত্রটা ছিল শিয়া ভিত্তিক। ইরান শিয়া একটা দেশ। পরবর্তীতে ইরানে, যখন ইরান একটা অনেক বড় দেশ, শক্তিশালী দেশ, শিয়া একটা দেশ গঠিত হলো, পরবর্তীতে 1980 সালে ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। 1980 সালে ইরাক সুন্নি শিয়া দুইটাই বিরাজমান, তবে ইরাকের যিনি নেতা ছিলেন সাদ্দাম হোসেন, তিনি একজন সুন্নি শাসক ছিলেন। ইরান এবং ইরাকের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায় 1980 সালে। এছাড়াও ইরান সর্বদা রাজতন্ত্রের বিরোধী বক্তব্য দিতেন, রাজতন্ত্রের বিরোধী বক্তব্য দিয়ে জনগণকে উস্কে তুলতেন।
তখন যেসব রাজতন্ত্রের দেশ ছিল, যেমন এই সৌদি আরব, ওমান, বাহরাইন, কুয়েত, কাতার, তো তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন ইরান থেকে, এবং 1981 সালে তারা তাদের রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য জিসিসি গঠন করলেন। এই জিসিসিতে তাহলে ইরাককে কেন নেওয়া হলো না? কারণ তখন অলরেডি ইরাক এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তাহলে জি স্যার, ইরাককে যদি তারা জিসিসিতে নিত, তাহলে অলরেডি একটা যুদ্ধদেহী দেশকে তারা তাদের সংস্থা নিয়ে নিতে হতো। এই কারণে তারা ইরাককে আর যুক্ত করেনি। এই যুদ্ধ তো 8 বছর চলে, 1980 থেকে 88। তো এই কারণে ইরাক আর কোনোদিন এর সদস্য হতে পারেনি। বুঝতে পেরেছেন ইরাক কেন না? তো কোনো জি বইয়ে স্যার। থাকলে অবশ্যই সেই বইয়ের তথ্যটা ভুল। এরপরে কি আছে বলেন। স্যার ওয়েস্ট কেপ এশিয়া। অফ গুড হোপ, ওয়েস্ট এশিয়া। আচ্ছা, ওয়েস্ট এশিয়াটা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিসিসি, এটা পড়িয়ে দিলাম। জিসিসি ওয়েস্ট এশিয়ার একটা পার্ট। ওয়েস্ট এশিয়ার মধ্যে দেশ আছে 17টা, মতান্তরে 18টা। যদি ফিলিস্তিনকে যুক্ত করা হয় তাহলে 18টা, ফিলিস্তিন না থাকলে 17টা ওয়েস্ট এশিয়ার মধ্যে দেশ। ওয়েস্ট এশিয়াকে আমরা মিডল ইস্ট নামেও চিনি। জি স্যার। মিডল ইস্ট। পশ্চিমারা একে মধ্যপ্রাচ্য হিসেবে অভিহিত করে। বাংলাদেশ, পাকিস্তান, ভারতে একে ওয়েস্ট এশিয়া বা পশ্চিম এশিয়া বলা হয়। পশ্চিম এশিয়া শুরু হয় কোত্থেকে? বাংলাদেশ, বাংলাদেশের পাশে আছে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাশে আছে পাকিস্তান। এই হচ্ছে ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশের বাম পাশেই শুরু হয়ে যায় মধ্যপ্রাচ্য, মানে ইরান থেকে শুরু হয়। তাহলে মধ্যপ্রাচ্যের বিস্তৃতিটা হচ্ছে ইরান, ইরাক, সিরিয়া, জর্ডান, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, এবং শেষ হয় তুরস্কতে গিয়ে। বর্ডারটা জানলেই হবে। আর নিচে আফ্রিকাতে আসে কেবলমাত্র ইজিপ্ট। তাহলে মিশরের একমাত্র আফ্রিকার মিশর হচ্ছে মধ্যপ্রাচ্যের অংশ। এরপরে আমাদের লোহিত সাগর আছে, লোহিত সাগরের পর আরব উপদ্বীপ, আরব উপদ্বীপের পর পারস্য উপসাগর, এরপর ইরান। এই হচ্ছে মোটামুটি মধ্যপ্রাচ্যের একটা ম্যাপ। মধ্যপ্রাচ্য থেকে যে তথ্যটা জানা লাগবে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপের নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপের নাম কি? আপনাদের কি দ্বীপ, উপদ্বীপ এগুলা পার্থক্য পড়ানো হয়েছিল? লেকচার 2 এর পড়ানোর কথা, দ্বীপ উপদ্বীপের পার্থক্য। স্যার না দেখাইছেন। স্যার, পড়েছি জি স্যার, স্যার পড়ানো হয়েছিল। হ্যাঁ, পড়েছি স্যার। স্যার দেখাইছে পড়ানো স্যার। হয়েছিল। স্যার পড়ানো হয়েছে। জানেন স্যার ওই দিন পৃথিবীর- দেখাইছে স্যার। পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপের নাম হচ্ছে অ্যারাবিয়ান উপদ্বীপ। ইংলিশ হচ্ছে পেনিনসুলা, অ্যারাবিয়ান পেনিনসুলা। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপের নাম। পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপের নাম হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা। অ্যারাবিয়ান পেনিনসুলা হচ্ছে এই জায়গাটা। তাইলে এই যে জায়গাটা, এটা হচ্ছে পারস্য উপসাগর। পারস্য উপসাগরের 6টা দেশ আমরা দেখলাম। পারস্য উপসাগরবর্তী 6টা দেশকে গালফ স্টেট বলে। এই গালফ স্টেট গুলো অ্যারাবিয়ান পেনিনসুলার মধ্যেই অবস্থিত, আরব উপদ্বীপের মধ্যে অবস্থিত। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাইলে বলেন দেখি, মধ্যপ্রাচ্যের একমাত্র ইউরোপীয় দেশ কোনটি? উত্তর কি হবে? তুরস্ক। মধ্যপ্রাচ্যের একমাত্র আফ্রিকার দেশ কোনটি? উত্তর কি হবে? মিশর। ইজিপ্ট। ইজিপ্ট পৃথিবীর হবে। সবচেয়ে বড় উপদ্বীপের নাম কি? অ্যারাবিয়ান আরাবিয়ান পেনিনসুলা। আরব পেনিনসুলা। উপদ্বীপ, ইংলিশ হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা। আশা করি ক্লিয়ার। আর এখান থেকে আপনাদের আহ, নদীর মিলনস্থল গুলা পড়াশোনা হচ্ছে। সাগর নদীর মিলনস্থলকে কি বলা হয়? নদীর মিলনস্থলকে কি বলা হয়? না স্যার। না স্যার, এরকম দেখানো হয়নি স্যার। আচ্ছা, এটা হচ্ছে মানে দ্বীপ, উপদ্বীপ, হ্রদ। মানে পরীক্ষায় অনেক সময় আসে বা একবার এসেছিল যে হোয়াট ইজ দ্য অপোজিট অফ অ্যান আইল্যান্ড? দ্য অপোজিট অফ অ্যান আইল্যান্ড ইজ লেক। তো এগুলো একসাথেই পড়ানো হয়। এর মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে সাগর এবং নদীর মিলনস্থলকে কি বলা হয়। এটা আমাদের বাংলাদেশ ব্যাংক এডি 2022 পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রশ্ন। তো সাগর এবং নদীর মিলনস্থলকে কি বলা হয় বলেন দেখি? এটা তো আপনাদের পরীক্ষার প্রশ্নটা ইংলিশে আসছিল, বাংলায় মোহনা বলে, ঠিক আছে। ইংলিশে কি বলে? ইংলিশে বলে এস্চুয়ারি। এস্তুয়ারি স্যার। এস্চুয়ারি, এটা চয়ের মতো উচ্চারণ হবে, এস্চুয়ারি। এস্তুয়ারি। নদী, এটা বাংলাদেশ ব্যাংকের এডির অপশনে এটাই ছিল, উত্তর এটাই, এস্চুয়ারি। তাহলে নদী এবং সাগরের মিলনস্থলকে কি বলে বলেন? এস্চুয়ারি। তাহলে পরীক্ষা আসতে পারে যে নদী এবং নদীর মিলনস্থলকে কি বলে বলেন দেখি? এস্তুয়ারি। নদী আর নদীর মিলনস্থল, নদী আর সাগর না। নদী এবং নদীর মিলনস্থলকে কি বলা হয়? বাংলায় নদী এবং নদীর মিলনস্থলকে বলা হয় নদী সঙ্গম।
নদী সঙ্গম, ইংলিশে এটাকে বলে কনফ্লুয়েন্স। তাহলে ইংলিশে আসতে পারে কনফ্লুয়েন্স। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নদী সঙ্গমের নাম কি? পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নদী সঙ্গমের নাম কি? নদী সঙ্গম মানে দুইটা নদীর মিলনস্থল। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নদী সঙ্গমের নাম কি জানা আছে কারো? মেসোপটেমিয়া যেটা, এটা না? সাতাল আরব। মেসোপটেমিয়া। ও আচ্ছা। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নদী সঙ্গমের নাম সাত আল আরব। সাত আল আরব একটা আরবি শব্দ, এটাকে যদি ইংলিশে অনুবাদ করেন সাত আরবিতে, এটাকে ইংলিশে বলে রিভার, আরবিতে বলে সাত। আল হচ্ছে একটা আর্টিকেল যেটা আরবিতে ব্যবহার করা হয়, এটা হচ্ছে দা আর্টিকেল ব্যবহার করা, রিভার অফ দা আরব মানে আরবদের নদী। সাতাল আরবের যদি ইংরেজি অনুবাদ করতে চাই, সাতাল আরব আকারেই পরীক্ষা আসে। সাতাল আরব দুইটা নদীর মিলনস্থল মানে একটা কনফ্লুয়েন্স বা নদী সঙ্গম। কোন দুইটা নদীর মিলনস্থল? একটা নদীর নাম হচ্ছে ইউফ্রেটিস, ইউফ্রেটিস যেটাকে বাংলায় বলে ফোরাত নদী। আরেকটা হচ্ছে দজলা নদী বা ইংলিশ বলে টাইগ্রিস, বা দজলা। তাহলে এটা পরীক্ষা অনেকবার আসছে, দজলা এবং ফোরাত নদীর মিলনস্থলকেই বলা হয় সাতাল আরব। আর এই দজলা এবং ফোরাত নদীর মাঝে যে সভ্যতাটা গড়ে ওঠে এই সভ্যতাকে বলা হয় মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া এর মধ্যে অনেকগুলো সভ্যতা আছে, যেমন সুমেরীয় সভ্যতা আছে, ক্যালদীয় সভ্যতা আছে, ব্যাবিলনীয় সভ্যতা আছে। সভ্যতার ক্লাস আলাদা। তো মেসোপটেমিয়া সভ্যতা, এখান থেকে সভ্যতার সূত্রপাত হয় সাতাল আরবে। বুঝতে পেরেছেন? এটা পরীক্ষা প্রায় সময় আসে, মাঝে মাঝে জেনে রাখলেন। আশা করি ক্লিয়ার। এরপরে কি বাকি আছে বলেন? গুড হোপ, কেপ অফ গুড হোপ। কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপকে বাংলায় বলে উত্তম আশা অন্তরীপ। উত্তম আশা অন্তরীপ, অন্তরীপ মানেও নিশ্চয়ই জানেন, অন্তরীপকে ইংলিশেই বলে কেপ। আচ্ছা, কেপ অফ গুড হোপ, এখান থেকে কি পরীক্ষার প্রশ্ন আসতে পারে? কেপ অফ গুড হোপ কোথায় অবস্থিত? সাউথ আফ্রিকাতে। আরেকটা হচ্ছে কেপ অফ গুড হোপ সাউথ আফ্রিকাতে অবস্থিত। এবং কেপ অফ গুড হোপ কোন দুইটা মহাসাগরের মিলনস্থল? তাইলে লিখতে পারেন মিটিং পয়েন্ট, মিটিং পয়েন্ট বা মিলনস্থল অফ প্যাসিফিক অ্যান্ড আটলান্টিক ওশন। আটলান্টিক ওশন তার মানে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মিলনস্থলটাকেই বলা হয় উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ, যেটা দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। আশা করি ক্লিয়ার। বুঝতে পেরেছেন? জি স্যার। কেপ অফ গুড হোপে মনে করেন কেপ অফ গুড হোপের জায়গাটায় যদি আপনি কোনো সময় যান তাহলে এরকম দেখবেন, যে দুইটা সাগর আছে, একটা হচ্ছে আটলান্টিক সাগর আর একটা সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। এই দুইটা সাগরের পানি কোনো সময় মিলিত হয় না, দুইটা সাগরের মাঝে মনে হয় একটা প্রাচীর রয়েছে, দুইটা সাগরের পানি কোনো সময় মিলে যায় না, আলাদাভাবে দেখা যায়। এই যে জায়গাটা থেকে দেখা যায় এটাকেই বলা হয় উত্তম আশা অন্তরীপ বা কেপ অফ গুড হোপ। এটা অনেক বিখ্যাত টুরিস্ট স্পট। তাহলে লোকেশন আমাদের শেষ হলো নাকি? স্যার আরেকটা আছে ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকা এত পড়াইছেন স্যার, পড়াইছেন তো এটা? এটা পড়াইছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো, তাহলে শেষ। তাহলে লেকচার স্যার পুরোপুরি কমপ্লিট। জিওগ্রাফিক অ্যানালাইসিস গুলো আছে। বুঝি নাই কি বললো, কি কেউ মানে বুঝতে স্যার পেরেছেন কি? ল্যাটিন আমেরিকাই তো স্যার সেন্ট্রাল আমেরিকা, তাই না? সাউথ আমেরিকা। হ্যাঁ সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা। ওইটা স্যার ল্যাটিন পড়াইছেন আমেরিকা স্যার পড়াইনি, এটা? সাউথ আমেরিকা পড়াইছি। জি স্যার পড়াইছেন। ঠিক আছে, তাহলে আমরা লেকচার 2টা শুরু করি। অ্যানালাইসিস গুলা কি বলেন বুঝতেছি না।
তাহলে আমরা লেকচার 2টা শুরু করি, বুঝতে জি পেরেছেন? স্যার, জি স্যার। লেকচার 2 এর মধ্যে তাহলে আপনাদের প্রণালী এবং খাল পড়ানো শেষ। প্রণালী এবং খাল স্যার পড়িয়েছে, তাহলে প্রণালী এবং খালটা আর পড়ানোর প্রয়োজন নেই। তাহলে আমরা হচ্ছে বর্ডার্স থেকে শুরু করি। স্যার জিওগ্রাফিক্যাল অ্যালাইস। ও জিওগ্রাফিক্যাল এরিয়াস বাকি আছে, তাহলে এটাও পড়ে নেই জিওগ্রাফিক্যাল এরিয়াস। এটা তো শুরুতেই থাকার কথা। এটা কি পড়ানো হয় নাই জিওগ্রাফিক্যাল এরিয়াসে? সবাই একটু বলেন, পড়ানো হয় না নাই? স্যার পড়াই নাই স্যার। আচ্ছা জিওগ্রাফিক্যাল, স্যার আপনার মতো শুরু করলে একটু ভালো হতো স্যার। আচ্ছা স্যার জিওগ্রাফিক্যাল, ওই দিনের পড়া কিছুই বুঝি নাই আমরা। অ্যাকচুয়ালি আপনি স্যার এটা পুরোটা শেষ করে দিলে ভালো হয়। আচ্ছা আমি পড়াচ্ছি। কোনো নোটই আমরা করতে পারি নাই। মানে ব্যাপার হচ্ছে এক জিনিস বারবার রিপিট করে তো লাভ নেই। মনে করেন একটা জিনিস যদি হয়ে যায়, মানে যদি এটা হয়ে যায় তাহলে হয়তো আরেকজন ওই দিন আমরা কিছু বুঝতে পারিনি স্যার। এটা এটা স্যার কি এটা পড়ানো হয়নি। কারণ এটা কি ম্যাথ ক্লাস যে ম্যাথ ক্লাস আর কিছু বুঝি নেই? ম্যাথ, এটা তো ম্যাথ না, এটা সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে তথ্য দিয়েছে, তথ্য হয়তো একজন একটা তথ্য বেশি দেয়, আরেকজন হয়তো একটা তথ্য কম দেয়, ব্যাপারটা এই। কিন্তু না বুঝার তো কোনো কথা নাই, কারণ এটা সাধারণ জ্ঞান, তো আসলে না বুঝার কোনো ব্যাপার না। স্যার শুধু স্যার আমরা এটা কোনো স্ট্রেট নোট পড়াইছে করতে স্যার। পারিনি। স্যার আমরা ধরতেই পারিনি এটা। এই টপিকটা পড়ায় নাই স্যার, শুধু স্প্রেড আর প্রণালীটা না না পড়ায়। স্যার নিতে স্যার নতুন স্যার একটা সাবটা ধরেন স্যার, লেকচার ধরেন স্যার। জিওগ্রাফিক্যাল এরিয়াসটা তাহলে যেটা পড়ানো হয়নি এটা আমি পড়াই দিচ্ছি। জিওগ্রাফিক্যাল এরিয়াস এর মধ্যে প্রথমে কি আছে বলেন? 7 সিস্টার্স। 7 সিস্টার্স পরীক্ষা আসতে পারে 100%। 7 সিস্টার্স খুবই গুরুত্বপূর্ণ, এখন এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে। 7 সিস্টার্স, প্রথম হচ্ছে 7 সিস্টার্স এর লোকেশন। 7 সিস্টার্স কোথায় অবস্থিত? ইস্টার্ন ইন্ডিয়াতে অবস্থিত, ইস্টার্ন ইন্ডিয়া। আচ্ছা আমি যে লেকচার 2টা নিচ্ছি আমি একটু বলে আসি, বুঝতে পেরেছেন? আমি লেকচার 2টা একটু জানাই আসি যে লেকচার 2টা নাও হচ্ছে, পরে আবার চলে যান। তুমি এটা কোর্সটা কি একটু বুঝতে না জানি নাকি? দেখি এটা কত নাম্বার? 11 নম্বরের প্রথমটা বলছো যে আচ্ছা ঘন। তো ঘন বললে তুমি ডাইরেক্ট প্রথম লাইনের মধ্যে কিউব করে দিতা। আর প্রথম রাশি কাকে ডাইরেক্ট করি? প্রথম রাশির ঘন, এখানে প্রথম রাশির ঘনটা লেখাটা দরকার ছিল। যাই হোক আচ্ছা 7 সিস্টার্স কোথায় অবস্থিত বলেন? পূর্ব ভারতে। 7 সিস্টার্স এর মধ্যে কয়টা অঙ্গরাজ্য আছে? 7টা স্যার। তার মানে পূর্ব প্রথমত ভারতে আমি 7টা অঙ্গরাজ্যকে, একটু প্রেজেন্টেশনের প্রয়োজন আছে। এই সবাই একটু মিউট করেন, আননেসেসারি কথা বললে মিউট করেন, আননেসেসারি কথা বলবেন না। তাহলে পূর্ব ভারতের 7টি অঙ্গরাজ্যকে একত্রে 7 সিস্টার্স বলা হয়। 7 সিস্টার্স কি? পূর্ব ভারতের 7টি অঙ্গরাজ্যের নাম। জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক, এলিয়াস মানে হচ্ছে উপনাম, তার মানে এটা একটা উপনাম। ভৌগোলিক উপনাম হচ্ছে 7 সিস্টার্স, পূর্ব ভারতে অবস্থিত এরা। এদেরকে সিস্টার বলা হয় কারণ কি? কারণ ভারত বা সনাতন ধর্মে দেশকে মা বলে, তো ভারত মাতা বলে তারা। আবার এরা যেহেতু প্রদেশ, তার মানে মায়ের প্রদেশগুলাকে এরা বোন বলে। যেহেতু দেশটা হচ্ছে মা, তার মানে প্রদেশগুলো হচ্ছে বোন। এই জন্য 7টাকে একত্রে সিস্টার্স বলে। 7 ব্রাদার্স বললে কি সমস্যা হতো? আশা করি বুঝতে পেরেছেন। এদেরকে 7 সিস্টার্স তারা বলে। 7 সিস্টার্স এর মধ্যে 7টা অঙ্গরাজ্য আছে, অঙ্গরাজ্যগুলোদের নাম আমাদের জানতে হবে। এভাবে মনে রাখতে পারি: আমিমো, মেনা, ত্রিয়া। এভাবে কয়েকবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। আমিমো, মেনা, ত্রিয়া। আমিমো, মেনা, ত্রিয়া। আতে কি? আতে হচ্ছে আসাম। আতে কি? আতে হচ্ছে আসাম। মিতে হচ্ছে কি? মিতে হচ্ছে মিজোরাম। মিতে মিজোরাম। মতে মণিপুর। আসাম, মিজোরাম, মণিপুর। মেতে মেঘালয়। মেঘালয়। নাতে নাগাল্যান্ড। নাগাল্যান্ড। ত্রিতে ত্রিপুরা। আরেকটা যে আছে এটাতে অরুণাচল প্রদেশ। তাহলে আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এই 7টাকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। পরীক্ষা অনেক সময় আসে যে নিচের কোনটি 7 সিস্টার্স ভুক্ত অঙ্গরাজ্য বা 7 সিস্টার্স ভুক্ত অঙ্গরাজ্য নয়। তাহলে 7টার নাম জানা থাকলে আমরা জানতে পারবো। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাওয়া হয় যে কোন অঙ্গরাজ্যের বাংলাদেশের সাথে সীমানা রয়েছে বা সীমানা নেই। তাহলে আমরা যদি একটু দেখি কোনগুলো অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। আসামের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, মিজোরামের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, ত্রিপুরার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। তার মানে সীমানা নাই কাদের সাথে? মণিপুরের সাথে সীমানা নাই, নাগাল্যান্ডের সাথে নাই, অরুণাচল প্রদেশের সাথে নাই। তার মানে এই তথ্যটা পরীক্ষা অনেকবার আসে, আর এখনকার প্রেক্ষাপটে তো এটা আরো গুরুত্বপূর্ণ।
এই ব্র্যাকেটটা পর্যন্ত কি কি ছিল? সবাই ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে একটু ম্যাপ দেখি। দেখেন, ভারত তো আমরা সবাই চিনি। ভারতের ম্যাপ বাংলাদেশের ম্যাপের সাথে অনেকটা মিল রয়েছে, একটু ডিফারেন্ট, ভারত একটু বড়, এই আর কি। ভারত আর ভারতের এখানে রয়েছে ধরেন একটা বাংলাদেশ। ব্র্যাকেট না দেওয়া মানে অঙ্ক ভুল জানো? কিছু বলেছেন? ভারত এখানে ধরেন, ভারতের একটা এখানে ব্র্যাকেট না বাংলাদেশ। দেওয়া মানে অঙ্ক ভুল। এই ক্লাস মিউট করানোর করেন না ভাই। কে ক্লাস করাচ্ছেন ক্লাসের মধ্যে আবার? কেউ হয়তো টিউশনে আছে। আলমগীর আলমগীর। না, মিকি কে জানি উনি। মিকি। দেখেন, এই যে এটা আপনাদের এই ক্লাসের এই জিনিসটা আমি তো আসলে এক্সপেক্ট করি না আপনাদের থেকে। স্যার হোস্টকে বলেন সবাইকে মিউট করে দিতে, প্রতিদিনই হচ্ছে এরকম সমস্যা। আচ্ছা দেখেন, এখানে আমাদের এই দেশগুলো দেখতে হবে, বাংলাদেশ এবং নেপাল। এখান থেকে বাংলাদেশ থেকে যদি আমরা নেপালে যেতে হয়, তাহলে একটা ছোট জিনিস পার হইতে হয় আমাদের। এই জিনিসটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর। পরীক্ষায় এটা আসতে পারে এবার, শিলিগুড়ি করিডোর। করিডোর মানে হচ্ছে সংকীর্ণ ভূমিপথ। তাইলে যদি বলা হয় বাংলাদেশ থেকে নেপালকে পৃথক করে কোন করিডোর, উত্তর কি হবে? শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোরে একটা ভৌগোলিক উপনাম রয়েছে, এটাকে বলা হয় চিকেন চিকেন স্নেক। নেক। চিকেন স্নেক বলা হয়। তাহলে চিকেন স্নেক কোন করিডোরের নাম? শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর। ভারত থেকে সেভেন সিস্টার্সে যাইতে হইলে কিসের মাধ্যমে যাইতে হয়? শিলিগুড়ি করিডোর দিয়েছে। শিলিগুড়ি করিডোরের মাধ্যমে যাইতে হয়। তার মানে ভারতের জন্য শিলিগুড়ি করিডোরটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। ভারতের মূল ভূখণ্ড থেকে যদি পূর্ব ভারতের 7টি অঙ্গরাজ্যে আপনার যেতে হয়, তাহলে দুইটা উপায় আছে। হয় আপনার শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে যাবেন, অথবা সরাসরি বাংলাদেশের মধ্যে দিয়ে যাবেন। এছাড়া আর কোনো উপায় নেই, হয় শিলিগুড়ি করিডোরদের মধ্যে যাবেন অথবা সরাসরি বাংলাদেশের মধ্যে দিয়ে যাবেন। এখন বিপত্তি দেখা গেল যে নেপাল অনেকটা চীন ঘেঁষা হয়ে গেছে, আবার এর পাশে রয়েছে ভুটান, ভুটানও অনেকটা চীন ঘেঁষা। আবার বাংলাদেশও একটা ব্যালেন্স করে চলে চীন এবং ভারতের সাথে। বাংলাদেশও যদি চীন ঘেঁষা হয়ে যায়, তখন একটা ব্যাপার দেখা যেতে পারে যে এই শিলিগুড়ি করিডোরটা নেপাল, বাংলাদেশ এবং ভুটান মিলে ক্যাপচার করে ফেলতে পারে চীনের সহায়তা। তখন ভারত থেকে 7টা অঙ্গরাজ্য পৃথক হয়ে যাবে এবং 1 ইঞ্চি ভূমির জন্যই যুদ্ধ শুরু হয়ে যায়। তাহলে বড় 7টা অঙ্গরাজ্য হাতছাড়া হয়ে যাবে, এটা তো সম্ভব না। এই কারণে মূলত শিলিগুড়ি করিডোরটা ভূ রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সাথে বাংলাদেশও ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কিনা সবাই বলেন? জি স্যার। তাহলে ভৌগোলিক উপনামের মধ্যে আমরা একটা শেষ করলাম, এটা হচ্ছে সেভেন সিস্টার্স। এরপরে কি আছে? ফোর টাইগার্স। দেখেন, ফার ইস্টের 4টি দেশকে একত্রে ফোর টাইগার্স বলা হয়। ফার ইস্ট ক্লাসে পড়িয়েছিলাম, ফার ইস্টের 4টি দেশকে আচ্ছা। একত্রে ফোর টাইগার্স বলা হয়। ফার ইস্টের 4টি দেশকে একত্রে ফোর টাইগার্স বলা হয়। আপনাদের কি 3 নাম্বার লেকচার হয় নাই? না স্যার। না না তাহলে 3 নাম্বার লেকচার না দিয়ে আজকে 4 নাম্বার লেকচার দিল, বুঝলাম না। স্যার ওনারা হয়তো ভুল করছে মনে হয়, কারণ গত ক্লাসটা 3 লেকচার ছিল, ফাহিম স্যার অসুস্থ থাকার কারণে এই ক্লাসটা হয় নাই। 3 নাম্বার লেকচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিষয়াবলী জেলা ধরে ধরে পড়াই দিলে খুবই ভালো মতো শেষ হয়ে যাবে। 3 নাম্বার লেকচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ লেকচার। বাংলাদেশ বিষয়াবলীর উপর আলাদা কোনো আর লেকচার নেই, যেহেতু আপনাদের আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ বিষয়াবলী আলাদা আলাদা করা নাই, এর জন্য 3 নাম্বার লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। সীতাদহ। ফার ইস্টে 4টা দেশকে একত্রে ফোর টাইগার্স বলা হয়। এর মধ্যে আচ্ছা, সীতাদহ 4টা দেশ মনে রাখবো কিভাবে? সীতা হচ্ছে সিঙ্গাপুর, তাতে হচ্ছে তাইওয়ান, দতে হচ্ছে দক্ষিণ কোরিয়া, আর হতে হচ্ছে হংকং। এই 4টা দেশকে একত্রে ফোর টাইগার্স বলা হয়, লিখেন। স্যার
জি স্যার, লেখা হয়েছে। তাহলে নিচের কোন দেশকে ফোর টাইগার্স বলা হয় না? সেক্ষেত্রে আমাদের কি বলতে হবে, কি জানতে হবে বলেন? স্যার এই 4টা দেশের নাম সিঙ্গাপুর, তাইওয়ান, সাউথ কোরিয়া, হংকং। সিঙ্গাপুর, তাইওয়ান, সাউথ কোরিয়া এবং হংকং, এগুলোকে বলা হয় শীতাতপ। আরেকটা লিখে রাখেন, এটা মনে হয় আপনাদের শীটে নাই। ব্রিক্স, 5টা দেশকে একত্রে ব্রিক্স বলা হয়। কোন 5টা দেশকে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সর্বশেষ কোনটা? সাউথ কোরিয়া নাকি সাউথ আফ্রিকা। তাহলে ব্রিক্স বলা হয় কয়টি দেশকে বলেন? 5টি দেশকে। লেখেন এরা ভবিষ্যতের 5টি শীর্ষ অর্থনীতির দেশ। ভবিষ্যতের 5টি শীর্ষ অর্থনীতির দেশকে একত্রে ব্রিক্স বলা হয়। তাহলে ভবিষ্যতের 5টি শীর্ষ অর্থনীতির দেশ কোনটা? এগুলাকে বলে দ্য 5 আপকামিং ইকোনমিক পাওয়ার্স। 5 আপকামিং ইকোনমিক্স পাওয়ার টুগেদার আর গ্রুপ অ্যাজ ব্রিক্স: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এন্ড সাউথ আফ্রিকা। ঠিক আছে? স্যার একবার বলেন। কি বলবো? এই যে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না। ভবিষ্যতের 5টি ভবিষ্যতের 5টি অর্থনৈতিক সুপার পাওয়ারকে একত্রে ব্রিক্স বলা হয়। স্যার ইংলিশ ফর্মটা বলেন। The 5 upcoming বা অথবা the 5 emerging economic powers are together grouped as BRICS. স্যার এর হেডকোয়ার্টার কি বলেন? বুঝি নাই। হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার ব্রিক্সের? ব্রিক্স এর কোনো হেডকোয়ার্টার নেই। ব্রিক্স একটা ফোরাম, ফোরামের কোনো হেডকোয়ার্টার হয় না। যেমন ন্যাম, নন অ্যালাইন্ড মুভমেন্ট, ন্যামের কোনো সদর দপ্তর নেই, এটা একটা ফোরাম। G7, গ্রুপ অফ 7, G7 এর কোনো হেডকোয়ার্টার নেই, কারণ এগুলো একটা ফোরাম। ফোরামের হেডকোয়ার্টার হয় না। স্যার বলেন। এগুলো কি স্যার বর্তমানে স্যার অর্থনীতি স্যার খুব খারাপ স্যার? কার? এই 5টি ব্রিক্সের অর্থনৈতিক অবস্থা খারাপ হইতে পারে, সবার তো খারাপ না। ইন্ডিয়ার তো খারাপ না, ইন্ডিয়াটা খারাপ না, ব্রাজিলেরটা খারাপ না, রাশিয়ারটা কিছুটা খারাপ। রাশিয়া যেহেতু যুদ্ধে জড়িয়ে পড়েছে, এটা তো 2006 সালে 9 সালের দিকে গঠিত হয়, তো তখন আর কি ভালোই ছিল অবস্থা। যাই হোক, পরীক্ষা মাঝে মাঝে আসে। লিখেছেন ব্রিক্স শেষ? জি স্যার। লেখেন মিন্ট। লেখেন ব্রিক্সের পরবর্তী 4টি অর্থনীতির দেশকে মিন্ট কান্ট্রিজ বলা হয়। The 4 emerging economic powers after the BRIC nations are known as mint countries. বাংলাটা একটু যদি আবার বলতেন। বাংলা। ব্রিক্সের পরবর্তী 4টি অর্থনৈতিক শক্তির দেশকে একত্রে মিন্ট দেশ বলা হয়। মিন্টের মধ্যে কি কি আছে? মেক্সিকো, খুব ভালো করে মনে রাখবেন, মালয়েশিয়া না কিন্তু, মেক্সিকো। আই তো হচ্ছে ইন্দোনেশিয়া, এন এ হচ্ছে নাইজেরিয়া, আর টি তো হচ্ছে তুর্কিয়ে বা তুরস্ক। এই 4টি দেশকে একত্রে বলা হয় মিন্ট কান্ট্রিজ। লিখে হইলে বললেন। জি স্যার। স্যার আই ফর ইন্দোনেশিয়া, তাই? হ্যাঁ, ইন্দোনেশিয়া। স্যার তুর্কি এটা কি আলাদা দেশ? না, তুরস্ক। তুরস্কর নাম পরিবর্তন হয়েছে। তুরস্ককে আগে ইংলিশে টার্কি বলা হতো, এখন তুরস্কর নাম হচ্ছে তুর্কিয়ে। এটাই আচ্ছা আচ্ছা। মানে বর্তমান নামটা লিখে দিয়েছে। স্যার সংস্থা আর ফোরামের পার্থক্য কি? সংস্থা হচ্ছে একটা মানে বডি, যার হচ্ছে সারা বছরই কাজ করবে। সারা বছরই কাজ করবে, তাদের একটা প্রশাসনিক ব্যবস্থা থাকবে, তাদের একজন মহাসচিব থাকবে, পরে তাদের হচ্ছে প্রত্যেক একটা মানে কাজ থাকবে, বিভিন্ন লেভেলে তারা মিট করবে সারা বছর, সারা বছরে অ্যাক্টিভিটিস থাকবে। আর ফোরাম হচ্ছে
একটা নির্দিষ্ট গ্রুপ যারা হচ্ছে বছরের যে কোনো নির্দিষ্ট একটা সময় বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত নিতে একত্রে মিলিত হবে, সিদ্ধান্ত নেওয়া শেষ এরপরে তারা আবার নিজ নিজ দেশে গিয়ে এগুলো বাস্তবায়ন করবে, এটাই ফোরাম। ফোরাম হচ্ছে আর কি মানে এটা হচ্ছে টেম্পোরারি বেসিসে কাজ করে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা এরপরে কি আছে বলেন। স্যার গোল্ডেন ট্রায়াঙ্গেল। আচ্ছা তাহলে গোল্ডেন তিনটা জিনিস আছে, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট এবং গোল্ডেন ওয়েজ, তিনটা একত্রে পড়ায় দিই। প্রথম কথা, এগুলোর আগে গোল্ডেন কেন? কারণ এই তিনটা অঞ্চল, এই তিনটা রিজিয়ন হচ্ছে মাদক চোরাচালানের জন্য বিখ্যাত, পৃথিবীতে প্রসিদ্ধ তিনটা অঞ্চল। আর আন্তর্জাতিক বাজারে মাদকের দাম প্রায় স্বর্ণের দামের কাছাকাছি, অনেক দামি মাদকের দাম যেগুলো চোরাচালান করা হয়। এই কারণে এই মাদককে স্বর্ণের সাথে তুলনা করা হয়, স্বর্ণ যেহেতু গোল্ড, এই জন্য এগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট, গোল্ডেন ওয়েজ বলা হয়। আশা করি গোল্ডেন কেন বলা হয়? মাঝেরটা কি লিখছেন স্যার? ক্রিসেন্ট, CRESCENT, ক্রিসেন্ট, ক্রিসেন্ট মানে হচ্ছে অর্ধচন্দ্র। তাহলে গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন তিনটা দেশকে বলা হয়? এই তিনটা দেশের রাজধানী লাওস, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, মায়ানমারের রাজধানী হচ্ছে নাইপিদো। এই তিনটা দেশের একত্রে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়। তাহলে মনে রাখবো কিভাবে? এভাবে, মাথালা, মাথালা, মায়ানমার, থাইল্যান্ড, লাওস। তাহলে গোল্ডেন ট্রায়াঙ্গেল ভুক্ত দেশ কোনগুলা? মায়ানমার, থাইল্যান্ড, লাওস, মাথালা। লিখা হইলে বললেন। জি স্যার হয়েছে। পপি চোরাচালান করা হয়, গোল্ডেন ক্রিসেন্ট। আফগানিস্তানের রাজধানী কাবুল, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং ইরানের রাজধানী তেহরান, এগুলোকে আপনি যদি সংযুক্ত করেন তাহলে এটা একটা অর্ধচন্দ্রের আকৃতি দান করা যায়, এর জন্য এটাকে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয়। প্লাস তিনটাই হচ্ছে মুসলিম দেশ। মনে রাখবো কিভাবে? আপাই, এই শব্দটা দ্বারা, আপাই, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, এটা হচ্ছে গোল্ডেন ক্রিসেন্ট। বুঝতে পেরেছেন? এটা কিসের জন্য বিখ্যাত? আফিম চোরাচালানের জন্য বিখ্যাত। লাস্ট ক্লাসে মনে হয় আমি আফিম নিয়ে বলেছিলাম যে ওপিয়াম ওয়ার, আফিম দিয়ে হেরোইন তৈরি করা হয়। তার মানে পৃথিবীর 90% আফিম আসতো আগে আফগানিস্তান থেকে। ক্লিয়ার? স্যার আফগানিস্তান, পাকিস্তান, ইরান। গোল্ডেন ওয়েজ, ওয়েজ কারণ এটা হচ্ছে একটা পথ, এই পথ দিয়ে বাংলাদেশ থেকে ভারত হয়ে নেপালে যাওয়া যায়। তার মানে এখানে তিনটা দেশ হচ্ছে বাভানে, বাংলাদেশ, ভারত, নেপাল, বাভানে। এটা মাদক চোরাচালানের একটা বিখ্যাত রাউট। এটার মধ্যে দিয়ে কি চোরাচালান করা হয়? এটার মধ্যে দিয়ে চোরাচালান করা হয় ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা ইত্যাদি, যেগুলো বাংলাদেশে বেশি চলে। স্যার গোল্ডেন ট্রায়াঙ্গেল দিয়ে কি স্যার, মানে কি চোরাচালান? পপি, পপি, পপি গাছের আফিম, এটাও আফিম চোরাচালানের জন্য বিখ্যাত, আফিম। ক্লিয়ার সবাই? স্যার পপি আর আফিম কি একই জিনিস স্যার? পপি হচ্ছে গাছটার নাম আর কি, পপি গাছ দেখেছেন কোনো সময়? না স্যার। না স্যার দেখি নেই। না দেখলে তো ভালো। এরপরে কি আছে? আমাকে বললো আজকে লেকচার 4, এখন দেখি লেকচার 2 এর উপর ক্লাস নিতেছি। স্যার এটা কেমন? বর্ডার্স। বর্ডার্স, বর্ডার্স, বর্ডার্স এর মধ্যে কি আছে প্রথম? লেক, এরপর লক। এলএসি, এলওসি, এটা কি পড়ানো হয় নাই আপনাদের? আমার তো মনে হয় বর্ডার্স পড়েছিলাম আপনাদের। বর্ডার্স পড়ানো হয় নাই? স্যার পড়ানো না নাই। স্যার পড়ানো হয় নাই। না স্যার পড়ানো না হয় নাই স্যার। স্যার। আমি তো মনে হয় কাশ্মীরের চিত্র এঁকে আপনাদেরকে কাশ্মীরের অংশটা পড়াইছিলেন স্যার। ওটা স্যার পড়াইছেন। কাশ্মীর লোকেশনে যে ছিল ওই সময় তখন পড়াইছিলেন, তো বাট এলএসি, এলওসি পড়িয়েছি পড়ানো নাই। নাকি? এলএসি, এলওসি ওখানে তো না স্যার। রেড ক্লিফ আর ম্যাকমোহন, এই দুইটা মনে হয় আপনি পড়াইছেন এখানে maybe। ডিটেলস পড়ানো নাই। কাশ্মীরের ডিটেইল চিত্র কোনো কিছু আঁকলেই তো পড়ানো হয়নি। দেখেন তো জি স্যার এলওসি পড়াইছিলেন কত ক্লাস? দেখছেন, আমার মনে হয় স্যার আপনাদের মনে নেই, তাহলে কেমন ছাত্র হইলেন আপনারা? এলএসি, এলওসি তো পড়ানোর কথা, এটা আগেই পড়িয়েছি।
এলএসি এলওসির পর কি আছে বলেন দেখি। ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোন দুইটা দেশের বর্ডার? চায়না এবং ইন্ডিয়া। তাহলে পাশে খালি চায়না এবং ইন্ডিয়া লিখা। এরপরে কি আছে? রেড ক্লিফ। রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এরপরে কি আছে? ডোরাল্ড লাইন। আফগানিস্তান, পাকিস্তান। এরপরে কার্জন লাইন। রাশিয়া, পোল্যান্ড। আচ্ছা একটু দাঁড়ান, আমি আসছি। আপু, আপনি যেখান থেকে বলছেন আমি তো শীতে কিছুই খুঁজে পাচ্ছি না, কোথা থেকে বলছেন যদি একটু বলতেন। এইটা তো স্যার পিডিএফ দিছিল একটা, ওখান থেকেই বলতেছি। পিডিএফটা প্রথম যদি ক্লাসে একটু একটা শেয়ার পিডিএফ দেওয়া করতেন। হয়েছিল, সেই পিডিএফ এর মধ্যে আছে। আচ্ছা, আমি তো পাইনি, একটু শেয়ার যদি দিতেন। আরে স্যার তাড়াতাড়ি পড়াই, আমরা তো ধরতে পারি না। আমি তো স্যার আমরা বসে লেকচার গুগল শিটে দেওয়া আছে পিডিএফটা, একটু স্যার একবার একটু গ্রুপে আপনি দেখতে পাবেন। লেকচার ব্যাপারটা একটু আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্লাস কি ক্লিয়ার করব? মানে ওদের আমি হচ্ছে লেকচার 1 পড়িয়েছিলাম। লেকচার 1 এর আমার হচ্ছে মানে 5 মিনিটের পড়া বাকি ছিল। ওই 5 মিনিটের পড়ার কারণে ওরা গতদিন ফাইম স্যারকে আবার ওই জায়গায় নিয়ে গেছে। লেকচার 2 তো 2 ঘন্টার ক্লাস। লেকচার 2 তে কি পড়াইছেন তো বুঝলাম না। আমি তো আবার লেকচার 2 নিতে বলতেছে আমাকে। এখন আসে কেন? এখন তো ক্লাস এখনো শেষ। হ্যাঁ, তো লেকচার 2 তো নিচ্ছি। 2 নাকি হয় নাই স্যার? এটা তো মানে 2 তো আরেকজন। টু তো আমাদের কোনটা কোনটা আমাদের কি যেন বলে যে হোমওয়ার্ক কোনটা? হোমওয়ার্ক লেকচার কোর্স অফ লাইনের লেকচার 2, লেকচার 1 and 2। ওয়ারেন্টি, হ্যাঁ। হ্যাঁ, তো লেকচার 1 আমি পড়িয়েছিলাম, লেকচার 2 আরেকজন এসে হয়তো পড়িয়েছে, এই জন্য আমার আবার লেকচার 2টা রিপিট করতে হচ্ছে। আমাদের অফিসের সমস্যা। এই যে 1 and 2, হ্যাঁ। লেকচার 1 and 2 আমি 1 করেছিলাম 3টা, খালি লোকেশন বাকি ছিল, 5 মিনিটে পড়া ছিল। লেকচার 2 তো পুরোটা বাকি ছিল। লেকচার 2 এর মধ্যে যে প্রণালী, খাল, বর্ডার, এগুলো স্যার পড়ায় নাই গতকাল স্যার? না স্যার, শুধু 5টা প্রণালী পড়াইছিল, না আর স্যার, কিছু পড়ায় নাই। স্যার প্রণালীর বাইরেও যে কিছু যুদ্ধ ছিল তার ওগুলোর বিষয়ে প্রণালী ডিসকাস করছিল। পুরাটা শেষ করে নাই, কিন্তু মাঝখানে ইসরায়েল ফিলিস্তিন টপিকে চলে গেছিল। জি স্যার, ওই যুদ্ধের বিষয় চলে এরা গেছিল। এরা এরা প্রশ্ন করছে স্যারকে, ওই জায়গায় প্রশ্ন করছে, স্যার দূর পারছে। স্যার হয়তো বা স্যার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে স্যার, এই জন্য এরকম হয়েছে। একটা আপু এই কোশ্চেন যে করাতে পরের লেকচার কিন্তু হোমওয়ার্ক, ক্যাপিটাল, কারেন্সি এগুলো কিন্তু পড়ে নিতে হবে। এটা হচ্ছে মনে স্যার হয় এগুলো তো স্যার, ওটা মুখস্থ পড়ে পড়ে, নেব। এটা আমরা নিজেরা পড়ে লেকচার নেবো 1 স্যার। কিন্তু আমি কোনো বাকি রাখিনি। এটা যদি মনে করেন আমার উপরে ব্লেম দেওয়া, এটা কেমন কি স্যার? লেকচার 1 তো আমার 5 মিনিটের পড়া বাকি ছিল। ওরাই স্যারকে দোষ দেবেন, করে করেছে স্যার, ইনকাম দেখেছে। আর আমাদের অফিস থেকে দেওয়া দরকার ছিল স্যারকে 3 নাম্বার লেখছে। যিনি যিনি 1 নাম্বার পড়াইছেন ওনার তো 2 নাম্বার শেষ করতে হবে। এটা তো স্যার তোমাদের থেকে তোর বেশি হচ্ছে ম্যানেজমেন্ট। আসলে এই ব্যাপারটা আমি এই জন্যই আসলে ক্লাস চেঞ্জ করতে চাই না, বুঝছেন? লেকচার 4 আমার ছিল, আমি লেকচার 4টা নিলেই আজকে কোনো প্রবলেম হইতো না। আপনাদেরকে বললে আপনারা হচ্ছে কোনো তথ্য ঠিক মতো দিতে পারেন না। স্যার আমরা আটকাই নাই স্যার, ক্লাস রেকর্ডিংটা আছে, আপনি একবার দেখে নিন স্যার। স্যার ক্লাস রেকর্ডিংটা দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে বলেন। ফচ লাইন। লিথুয়ানিয়া, পোল্যান্ড লেখেন। এরপরে হিন্ডেনবার্গ লাইন। জার্মানি, পোল্যান্ড। এরপরে এরপরে কি এটা? সিগফ্রাইড লাইন নাকি জানি। সিগফ্রিড লাইন। আচ্ছা, জার্মানি, ফ্রান্স। স্যার এগুলো আমরা কি লিখবো স্যার? হ্যাঁ, লাইনগুলোর পাশে কোন কোন 2 দেশের বর্ডার এটা লিখে দিচ্ছি। তো তাড়াতাড়ি আমরা লিখতে পারতেছি না স্যার। কেন এতক্ষণ সময় পেলেন, আপনি লিখলেন না?
এই যে এগুলো তো অনেকক্ষণ ধরেই লিখালাম, বর্ডার গুলোর নাম তো লেখা আছে, আপনারা খালি কোন দেশের বর্ডার এটা লিখে দিচ্ছি। এরপরে ম্যাগিনো লাইন। ম্যাজিনো লাইন, এটা হচ্ছে ফ্রান্স জার্মানির বর্ডার। ও আচ্ছা, ম্যাজিনো। ফ্রান্স জার্মানির বর্ডার, খালি দুইটা দেশের নাম লিখেন তাইলেই তো হয়। এরপরে লাইন অফ ডিমার্কেশন। স্পেন পর্তুগালের বর্ডার। এরপরে কি বলেন দ্রুত। ব্লু লাইন। ব্লু লাইন। পার্পল লাইন। ভাই আনমোড করেন ভাই, কি এসেছেন? এরপরে কি আছে এরপর বলেন। হচ্ছে পার্পল। কে তো কথা বলতেছে? এরপরে এরপরে গ্রিন। গ্রিস আর তুরস্কের বর্ডার। সেভেন্টিন প্যারালাল লাইন। নর্থ আর সাউথ ভিয়েতনাম। ভাই একটু মিউট করান তো। 17 প্যারালাল। 38 প্যারালাল, তারপরে 49 প্যারালাল। আচ্ছা এরপরে কি আছে বলেন। 38 প্যারালাল লাইন। নর্থ আর সাউথ কোরিয়া। তারপরে 49 প্যারালাল লাইন। দেখেন ইউএসএ এবং মেক্সিকো, ইউএসএ এবং কানাডা, সরি। স্যার বর্ডার শেষ। এরপরে কি আছে। স্যার বর্ডার পর স্যার আগে ওশেন পড়ান, স্ট্রেটটা লাস্টে টাইম থাকলে পড়াই। বলেন ওখানে কি আছে। স্যার প্যাসিফিক। প্যাসিফিক ওশান থেকে কি কি লাগবে, এটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট, এটা সবচেয়ে ডিপেস্ট। প্যাসিফিক ওশানের মধ্যে আছে মারিয়ানা ট্রেঞ্চ, মারিয়ানা ট্রেঞ্চ এবং মারিয়ানা ট্রেঞ্চ এটা হচ্ছে প্যাসিফিক ওশানের সবচেয়ে ডিপেস্ট জায়গা। ট্রেঞ্চ মানে হচ্ছে গিরি খাত, মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চের সর্বনিম্ন বিন্দুকে বলা হয় চ্যালেঞ্জার ডিপ। চ্যালেঞ্জার ডিপ। এরপরে কি আছে বলেন। আটলান্টিক ওশেন। আটলান্টিক ওশান, আটলান্টিক ওশান হচ্ছে সেকেন্ড বিগেস্ট। আটলান্টিক ওশানের মধ্যে অবস্থিত হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম। আর বারমিউডা ট্রায়াঙ্গেল অবস্থিত হচ্ছে
আটলান্টিকে, বারমিউডা ট্রায়াঙ্গেল। এরপরে কি আছে? ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশান, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণ মহাসাগর, ওয়ার্মেস্ট ওশান হচ্ছে ইন্ডিয়ান ওশান। এরপরে কি আছে? সাউদার্ন ওশান। সাউদার্ন ওশান থেকে পরীক্ষা প্রশ্ন আসে না। সাউদার্ন ওশানের আরেকটা নাম হচ্ছে আটলান্টিক ওশান। আটলান্টিক ওশান। এই দুটো কি তাহলে একই জিনিস নাকি, মানে আটলান্টিক ওশান আর সাউদার্ন আটলান্টিক ওশান? ওশানের আরেকটা নামই হচ্ছে সাউদার্ন ওশান। স্যার একটা লাস্ট কোয়েশ্চেন। বলেন। স্যার আটলান্টিক ওশান তো যে দুই ভাগে বিভক্ত, মানে একটা হচ্ছে গিয়ে উত্তর আর একটা হচ্ছে গিয়ে দক্ষিণ। না, এটার এটার এটা কি হচ্ছে কোনো আটলান্টিক ওশান, একটা হচ্ছে আর্কটিক ওশান। উত্তর হচ্ছে আর্কটিক আর দক্ষিণ না হচ্ছে আটলান্টিক? আটলান্টিক। ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, আমার এটা বুঝতে পারছি। পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগরের নাম হচ্ছে আর্কটিক। আর আর্কটিক মহাসাগরের পানির লবণাক্ততা সবচেয়ে কম, মানে পানির লবণাক্ততা সবচেয়ে কম হচ্ছে, লিখেন পানির লবণাক্ততা সবচেয়ে কম কোন মহাসাগরে? আর্কটিকে। স্যার তাহলে পানির লবণাক্ততা সব কোথায় মানে কোন মহাসাগরে সবচেয়ে বেশি? সব মহাসাগরেই কম বেশি আছে, কোনো সবচেয়ে বেশি এটা কোনো সময় পরীক্ষা আসে না, কারণ সমুদ্রের পানি সাধারণত লবণাক্ত হয়। যেমন প্যাসিফিকের পানি অনেক লবণাক্ত, মৃত সাগরের পানি অনেক লবণাক্ত, ডেড সি বলা হয়। সবচেয়ে বেশি হচ্ছে মৃত সাগর বা ডেড সিতে, আর সবচেয়ে কম হচ্ছে আর্কটিকে। The river sea is in the world. সাগর স্যার, sea in the world. কি আছে? সাউথ চায়না। সাউথ চায়না সি। সাউথ চায়না না লিখে ফিলিপিন্স সি লেখেন, ফিলিপিন্স। সাউথ চায়না লাগবে না, ফিলিপিন্স সি। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাগরের নাম, বিগেস্ট সি। এটা না থাকলে সাউথ চায়না সি। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সাগরের নাম ফিলিপাইন সাগর, না থাকলে সাউথ চায়না সি। এরপরে কি আছে? ক্যারিবিয়ান। ক্যারিবিয়ান সি। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে গভীরতম সাগরের নাম, ডিপেস্ট। গভীরতম সাগর হচ্ছে ক্যারিবীয় সাগর। এরপরে ডেড সি। ডেড সি। ডেড সি হচ্ছে মৃত সাগর বাংলায় বলে। ডেড সি কোথায় অবস্থিত? জর্ডানে অবস্থিত। ডেড সির বিশেষত্ব কি? এটা পৃথিবীর সবচেয়ে লবণাক্ত প্রাণী, সবচেয়ে পানির লবণাক্ততা সবচেয়ে বেশি। তাহলে কোন পানির লবণাক্ততা সবচেয়ে বেশি? ডেড সি। লেখেন মৃত সাগর, পানি লবণাক্ততা সবচেয়ে বেশি। কাস্পিয়ান সি। যদিও এটার নাম সাগর, এটা একটা হ্রদ, কাস্পিয়ান হ্রদ। কাস্পিয়ান হ্রদের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদ, বিগেস্ট লেক। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। স্যার তাহলে কাস্পিয়ান সাগর কি আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে? কেন, লেক মানে কি আর্টিফিশিয়ালি তৈরি করা? লেক মানে তো আর্টিফিশিয়াল তৈরি করা না। লেক মানে কি আপনারা বলেছেন, আপনাদের হয়েছে সব পড়ানো, দ্বীপ, উপদ্বীপ, হ্রদ, এগুলো তো পড়ানো, একসাথে পড়ানোর কথা হয়েছিল। না না স্যার, এগুলো এটা হয় না, দ্বীপ বদ্বীপ হয় না এখানে। একটু আগে জিজ্ঞাসা করলাম, একটু আগে আপনারা বললেন যে হয়েছে। না স্যার। সাগর উপসাগর এইগুলো বলছিল। লেক কাকে বলে? একটা আবদ্ধ জলাশয়কে লেক বলা হয়। আবদ্ধ জলাশয়কে লেক বলা হয়।
তবে এই আবদ্ধ জলাশয়টা আয়তনে একটু বড় হবে এবং এটার পানি থাকবে মৃদু, এটাকে লেক বলা হয়, আবদ্ধ জলাশয়। ক্যাসপিয়ান সাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আবদ্ধ জলাশয়। এরপরে কি আছে? বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল আয়তন হচ্ছে 22 লক্ষ বর্গ কিলোমিটার। বে অফ বেঙ্গলের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে সোয়াচ অফ নৌগ্রাম। 22 লক্ষ। 22 লক্ষ, 22,000 লিখছে নাকি? 22,000 লিখছে, 22 লক্ষ, 22 লক্ষ, শূন্য কম হয়ে গেছে, 22 লক্ষ বর্গ কিলোমিটার। সোয়াচ অফ নো গ্রাউন্ড। বে অফ বেঙ্গলের সবচেয়ে গভীরতম স্থানের নাম সোয়াচ অফ নো গ্রাউন্ড। বে অফ বেঙ্গলের মধ্যে সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ফ্যান রয়েছে, এটার নাম হচ্ছে বেঙ্গল ফ্যান। বেঙ্গল ফ্যান পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ফ্যানের নাম। পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ফ্যানের নাম বেঙ্গল ফ্যান, যেটা বঙ্গোপসাগরে রয়েছে। আরেকটা তথ্য, বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ কয়টি? বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ হচ্ছে 5টি। কোন 5টি? বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 5টি। স্যার বেঙ্গল ফ্যান সম্পর্কে আবার একটু বলেন। এটা পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ফ্যান। পৃথিবী পরীক্ষা যদি আসে পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ফ্যান এর নাম কি, তাহলে উত্তর হচ্ছে বেঙ্গল ফ্যান। বেঙ্গল ফ্যান কোথাও, সাবমেরিন ক্যানিয়নও বলে না স্যার? বুঝি নাই। সাবমেরিন ক্যানিয়নও বলে মনে হয় এটাকে। সাবমেরিন প্রশ্নটা বোঝা যায়নি, আরেকবার বলেন। স্যার এটাকে বেঙ্গল সাবমেরিন ফ্যানের ক্যানিয়ন বলে মনে হয়। একজন বলেন। সাবমেরিন ফ্যান কেন বলা হয়? সাবমেরিন ফ্যান কেন বলা হয়? সাবমেরিন ফ্যান হচ্ছে সমুদ্রের তলদেশে একটা ভূমিরূপকে বলা হয়। সমুদ্রের তলদেশ সাধারণত এরকম থাকে, সমুদ্রের তলদেশে কিছু কিছু সময় এরকম একটু উঁচু টিলা আকারে দেখা যায়। যেহেতু সমুদ্রের তলদেশে, এই জন্য এটাকে সাবমেরিন বলা হয়, আর এই টিলাটাকে বলা হয় ফ্যান। পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিন ফ্যানের নাম হচ্ছে বেঙ্গল ফ্যান, বঙ্গোপসাগরে অবস্থিত। এরপরে কি কি আছে? দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। দ্য গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীরের নাম। পৃথিবীর সবচেয়ে বড়, লেখেন, দ্য বিগেস্ট, সবচেয়ে বড় প্রবাল প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। হ্যাঁ, সবচেয়ে বড় প্রবাল প্রাচীরের নাম দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। এটার ইংলিশ টার্মটা কেমন হবে? সবচেয়ে বড় প্রবাল প্রাচীর। The Great Barrier Reef is the biggest coral reef in the world. প্রবাল ইংলিশ কোরাল, প্রাচীর ইংলিশ Coral. হচ্ছে reef, প্রবাল প্রাচীর। জি স্যার। প্রবাল হচ্ছে একটা অর্গানিজম যেটা অনেকগুলা পলিপ আকারে যুক্ত থাকে। অনেকগুলা পলিপ যখন একত্রে যুক্ত থাকে এটাকে বলা হয় কলোনি, এগুলাকে বলা হয় প্রবাল। এই অনেকগুলা প্রবাল যখন একত্রে পাশাপাশি যুক্ত থাকে তখন এটা একটা প্রাচীরের ন্যায় দেখা যায়। তো পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীরটার নাম হচ্ছে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ। এটা পৃথিবীর 7ম প্রাকৃতিক আশ্চর্যের একটি। কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে অবস্থিত। এরপরে কি আছে? রিভার। রিভার, প্রথমটা হচ্ছে নাইল। নাইল। লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, 11টা দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সোর্স, নীল নদের উৎপত্তি স্থল কোনটা? লেক ভিক্টোরিয়া। লেক ভিক্টোরিয়া হচ্ছে নীল নদের উৎপত্তি স্থল।
গিফট অফ নাইল বলা হয় কোন দেশকে? ইজিপ্টকে। এরপরে কি আছে? আমাজন। অ্যামাজন। পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে অ্যামাজন, বিগেস্ট রিভার। কোন মহাদেশে অবস্থিত? সাউথ আমেরিকা মহাদেশে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম নদীর নাম অ্যামাজন। লংগেস্ট আর বিগেস্ট এর মধ্যে পার্থক্যটা কি? লংগেস্ট মানে দীর্ঘতম, খালি লেন্থ বোঝায়। আর যখন লেন্থের সাথে যখন উইথ হিসাব করা এরিয়া হয় হিসেবে কাজ করবে তো, তখন এটাকে বলা হয় বৃহত্তম। দৈর্ঘ্য এবং এরিয়া হিসেবে কাজ করবে। এরিয়া। এরপরে কি আছে? তারপরটা হচ্ছে কি ইয়াংজে। ইয়াংজি। ইয়াংজি জিয়াং। এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী, এশিয়াজ লংগেস্ট রিভার। কোথায় অবস্থিত? চায়নাতে অবস্থিত। এরপরে কি আছে? ভলগা। বলগা। ইউরোপস বিগেস্ট রিভার, ইউরোপস লংগেস্ট রিভার। আর নাইল কোথায় অবস্থিত? আফ্রিকাতে। মিশরে এরপরে মনে আছে হয়, হুম। মিশরে মনে হয় স্পেসিফিক্যালি মিশরে না স্যার, দেশে। মিশরে না, এটা আফ্রিকার 11টা দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। বেশিরভাগ অংশ মিশরের মধ্যে পড়ে। মাউন্টেন রেঞ্জ। কঙ্গো রিভারটি একটু লেখা রাখেন। কঙ্গো রিভার পৃথিবীর সবচেয়ে গভীরতম নদীর নাম, ডিপেস্ট রিভার। পৃথিবীর সবচেয়ে গভীরতম নদীর নাম হচ্ছে কঙ্গো নদী। এরপরে কি আছে? মাউন্টেন রেঞ্জ। মাউন্টেন রেঞ্জ মানে পর্বতমালা। প্রথম কোনটা আছে? প্রথমটা হচ্ছে হিমালয়া। হিমালয়া পৃথিবীর সবচেয়ে টলেস্ট মাউন্টেন রেঞ্জ, উচ্চতম পর্বতমালার নাম হচ্ছে হিমালয়, টলেস্ট। হিমালয় পর্বতমালার সবচেয়ে উঁচু পর্বতের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। হিমালয়ের পর্বতমালার দ্বিতীয় উচ্চতম পর্বতমালার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হিমালয় পর্বতমালার এই তিনটা তথ্য জানা গুরুত্বপূর্ণ। সবচেয়ে উচ্চতম পর্বতমালা স্যার গুলো বলা হয়। কাঞ্চনজঙ্ঘাটা কি বললেন? দ্বিতীয় উচ্চতম পর্বত, হিমালয় পর্বতমালার দ্বিতীয় উচ্চতম পর্বতের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। অনেক সময় বাংলাদেশের পঞ্চগড় থেকে শীতকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এছাড়াও ভারতের দার্জিলিং শহরের একটা স্থান আছে, স্থানটার নাম হচ্ছে টাইগার হিল। টাইগার হিলে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ঘুম। ঘুম গ্রামের থেকে একসাথে মাউন্ট এভারেস্ট এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এরপরে কি আছে? আন্দেস। আন্দিজ। লংগেস্ট মাউন্টেন রেঞ্জ, লংগেস্ট মাউন্টেন রেঞ্জ হচ্ছে আন্দিজ। আন্দিজ কোন মহাদেশে পড়ে? আন্দিজ পড়ে হচ্ছে সাউথ আমেরিকা মহাদেশে। এরপরে কি আছে?
রকিস। রকি মাউন্টেন্স। রকি মাউন্টেন্স কোথায় অবস্থিত? নর্থ আমেরিকাতে অবস্থিত। তা রকি মাউন্টেন্স বা রকি পর্বতমালা কোথায় অবস্থিত? নর্থ আমেরিকাতে অবস্থিত। এরপরে কি আছে? অ্যাটলাস। অ্যাটলাস। অ্যাটলাস পর্বতমালা কোথায় অবস্থিত? অ্যাটলাস পর্বতমালা আফ্রিকা মহাদেশে অবস্থিত। আফ্রিকা মহাদেশের পর্বতমালাগুলোকে বলা হয় অ্যাটলাস। এরপরে কি আছে? আলপস। আল্পস। ইউরোপের পর্বতমালাগুলোকে বলা হয় আল্পস। ইউরোপ। আল্পস পর্বতমালা কোথায় অবস্থিত? ইউরোপে অবস্থিত। এরপরে কি আছে? কারাকোরুম। কারাকোরাম। কারাকোরাম। কারাকোরাম কোথায় অবস্থিত? কারাকোরাম এশিয়াতে অবস্থিত। কারাকোরাম পর্বতমালা সবচেয়ে উঁচু পর্বতের নাম হচ্ছে কেটু। কারাকোরাম পর্বতমালার সবচেয়ে উঁচু পর্বতের নাম হচ্ছে কেটু। গডউইন অস্টিন। এটা তো স্যার পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পর্বত নাকি? দ্বিতীয় উচ্চতম। এটা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতের নাম, সেকেন্ড এটা টলেস্ট। কিলিমানজারো বলে না স্যার এটাকে আবার? বুঝি নাই। কিলিমানজারো বলে মানে এটা না কেটে? কিলিমানজারো মানে? কিলিমানজারো তো এখন পড়াই নেই। স্যার কাঞ্চনজঙ্ঘার কথা এটা বলছে। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয়ের স্যার দ্বিতীয় সেকেন্ড টলেস্ট। উচ্চতম। স্যার এখানে তো আবার এটা সেকেন্ড টলেস্ট, এই জন্য স্যার কনফিউশন। এটা হচ্ছে পৃথিবীর সেকেন্ড টলেস্ট। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বতের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বতের নাম কি? মাউন্ট এভারেস্ট। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতের নাম হচ্ছে কেটু। পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এর মধ্যে কাঞ্চনজঙ্ঘা আর মাউন্ট এভারেস্ট এই দুইটা পর্বত পড়েছে হিমালয়ের মধ্যে, আর কেটু পর্বতটা পড়েছে কারাকোরাম এর মধ্যে। আশা করি বুঝতে পেরেছে। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার সবাই? জি স্যার। স্যার আপনি যতটুকু করে বলছেন অতটুকু করে পড়লেই তো আমাদের জন্য যথেষ্ট না? অতটুকু পর্যন্তই যথেষ্ট। আমার তো আসলে তথ্যের শেষ নেই, এখন তথ্য শেষ করতে গেলে তো আবার আপনাদের ক্লাস শেষ করতে পারি না, এটা একটা সমস্যা, এর জন্য তথ্য কম দিচ্ছি। আচ্ছা ব্যাংকের জন্য তো একটা মানে যথেষ্ট। যতটুক দিচ্ছি অতটুক আপনাদের কাজ চলে যাবে, কাজ হবে। যেমন হিমালয় পর্বতমালা, কারাকোরাম পর্বতমালা আর ভারত থেকে যে হিন্দুকুশ পর্বতমালা, এদের মিলিত স্থানটাকে বলা হয় পামির মালভূমি। পামির মালভূমি। এই পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ, রুফ অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। বুঝতেই পারছেন স্যার পৃথিবীর। এখানে কি পর্বত আছে? হ্যাঁ, স্যার এখানে কি কি পর্বত আছে বললেন? পর্বত না, পর্বতমালা। তিনটা পর্বতমালার মিলনস্থলকে বলা হয় পামির মালভূমি, যাকে পৃথিবীর ছাদ বলা হয়। বুঝতেই পারছেন পৃথিবীর উচ্চতম তিনটা পর্বতমালার মিলনস্থল। এর জন্য এখানে দেখলে অনেক সময় মনে হয় যে আপনি পৃথিবীর সর্বোচ্চ স্থানে রয়েছেন, এর জন্য এটাকে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। তাহলে পরীক্ষা আসতে পারে পৃথিবীর ছাদ বলা হয় কোনটিকে? পামির মালভূমিকে বলা হয়। যদিও মালভূমি ইংলিশ প্ল্যাটো, তবে এখানে মাউন্টেন্সই বলা হয় ইংলিশে, পামির মাউন্টেন্স বা পামির মালভূমি। মালভূমি ইংলিশ হচ্ছে প্ল্যাটো, মালভূমি ইংলিশ প্ল্যাটো। স্যার একটু কষ্ট করে যদি তিনটা পর্বতের নাম আবার বলতেন, পর্বতমালা, তাহলে ভালো হতো। এগুলো লাগবে না পরীক্ষার জন্য। একটা হচ্ছে হিমালয়, একটা হচ্ছে কারাকোরাম পড়ালাম, আর একটা হচ্ছে হিন্দুকুশ।
আসলে আমি আজকে বিরক্ত হয়ে গেলাম। স্যার বললো আমি নাকি ক্লাস শেষ করাতে পারিনি। আসলে ক্লাসের মাত্র 3টা পয়েন্ট বাকি ছিল, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে কোনো কারণে হয়তো ক্লাসটা শেষ হয়নি, বাট এটার জন্য আসলে মানে আমাকে কোনো সময় কোনো ক্লাসের পরে এটা কেউ বলেনি যে ক্লাস শেষ করায়নি, বুঝতে পেরেছেন? যেমনি হোক, যত লেটই হোক, আমি ক্লাসগুলো শেষ করার চেষ্টা করি। স্যার, আপনি ওটা বলছেন কেন? আপনি স্যার আমাদের কথাটাই বলতেন যে সেকেন্ড লেকচারটা হয়নি আসলে ঠিকভাবে। এখন স্যার বলছে যে লেকচার 1 হয়নি, এই কারণে নাকি সেকেন্ড লেকচারটা হয়নি, বুঝতে পেরেছেন? লেকচার স্যার 1 সম্পূর্ণ। লেকচার এক তো আসলে দুইটা ক্লাসে কমপ্লিট করার কথা, এটা তো বলেই দেওয়া আছে। তো দুইটা ক্লাস আপনি ফার্স্ট ক্লাসটা নিয়েছেন, সেকেন্ড ক্লাসটা আপনি নিলে সব কভার হয়ে যেত আর কি। তো তখন যেহেতু টিচার চেঞ্জ হয়েছে এর জন্য আর কি সব তালগোল পাকিয়ে গিয়েছে। এটা আপনার ফল্ট না। এখন বললো যে লেকচার 1 বাকি থাকার কারণে নাকি টিচার লেকচার সেকেন্ড পার্টটা করাইতে পারেনি। এখন ব্যাপারটা স্যার, আমরা হচ্ছে, তো এটা বলি নাই। এখন আমি এটাই তো। জসিম স্যারকে অনেকবার ক্লিয়ার করার চেষ্টা করেছি এই ব্যাপারে যে এটা আপনার ফল্ট না, এটা দুইটা ক্লাসে এক নাম্বার লেকচার দুইটা ক্লাসেই কমপ্লিট করার কথা, কারণ অনেক বড় এটা, ওটা বলাই আছে আর কি। তো এটা টিচার চেঞ্জ যাই হোক, হওয়ার কারণে আর কি সব উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আচ্ছা সমস্যা নেই, এটা তো আপনাদের সামনেই স্যার আসলো, দেখলেন, বললো। যাই হোক, এরপরে কি স্যার আছে উই আর সরি ফর দ্যাট, উই আর রিয়েলি সরি ফর দ্যাট। না, ওইটা সমস্যা নেই। এরপরে বলেন কি আছে? কিলিমানজারো মনে হয় বাকি আছে নাকি? না স্যার, দ্য গ্রেট ডিভাইডিং রেঞ্জ আছে, এরপরে কিলিমানজারো আছে। দ্য গ্রেট ডিভাইডিং রেঞ্জ লেখেন, দ্য গ্রেট ডিভাইডিং রেঞ্জ। গ্রেট ডিভাইডিং রেঞ্জ কোন মহাদেশের পর্বতমালার নাম? অস্ট্রেলিয়া। গ্রেট ডিভাইডিং রেঞ্জ কোন দেশের পর্বতমালার নাম? অস্ট্রেলিয়া। তার মানে এর মাধ্যমে আমরা 7টা মহাদেশের পর্বতমালাগুলোর নাম জানলাম। উত্তর আমেরিকাতে অবস্থিত হচ্ছে রকি পর্বতমালা, দক্ষিণ আমেরিকাতে অবস্থিত হচ্ছে আন্দিজ পর্বতমালা। এশিয়ার মধ্যে 2টা পর্বতমালার নাম জানলাম আমরা, একটা হচ্ছে হিমালয়, একটা হচ্ছে কারাকোরাম। আফ্রিকার মধ্যে অবস্থিত হচ্ছে আটলাস, ইউরোপের মধ্যে অবস্থিত হচ্ছে আল্পস, আর দ্য গ্রেট ডিভাইডিং রেঞ্জ অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়াতে। 7টা দেশের পর্বতমালাগুলোর নাম জানলাম। আর লাস্টে আরেকটা পর্বত থেকে পরীক্ষা প্রশ্ন আসে, এটা হচ্ছে কিলিমানজারো। এটা আছে না? জি স্যার। কিলিমানজারো কোথায় অবস্থিত? কিলিমানজারো অবস্থিত তানজানিয়াতে। তানজানিয়া আফ্রিকার একটা দেশের নাম। পরীক্ষা আসে কিলিমানজারো পর্বতটা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে তানজানিয়া। তানজানিয়া না থাকলে যদি আফ্রিকা থাকে তাহলে কি আফ্রিকা অ্যান্সার করা যাবে? হ্যাঁ, আফ্রিকা অ্যান্সার করবেন, সমস্যা নেই। জি। এরপরে কি আছে? স্যার, ওয়াটারফলস। ওয়াটারফলস। ওয়াটারফলস বাংলা হচ্ছে জলপ্রপাত। কি আছে? প্রথমে হচ্ছে এঞ্জেল ফলস। এঞ্জেল ফলস। এঞ্জেল ফলস থেকে কি আসতে পারে? পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? টলেস্ট ওয়াটারফল ইন দ্য ওয়ার্ল্ড। সর্বোচ্চ জলপ্রপাতের নাম হচ্ছে এঞ্জেল ফলস, টলেস্ট। আরেকটা আসতে পারে, এঞ্জেল ফলস কোথায় অবস্থিত? এঞ্জেল ফলস অবস্থিত হচ্ছে ভেনেজুয়েলাতে। এর বাইরে কোনো তথ্য আসে না। সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? এঞ্জেল ফলস। কোথায় অবস্থিত? ভেনেজুয়েলাতে। ভেনেজুয়েলা তো আপনারা জানেন সাউথ আমেরিকাতে অবস্থিত। এরপরে কি আছে? নায়াগ্রা। নায়াগ্রা ফলস। নায়াগ্রা ফলস কোথায় অবস্থিত? নায়াগ্রা ফলস হচ্ছে ইউএসএ এবং কানাডার বর্ডারে অবস্থিত। ইউএসএ নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিওর মাঝখানে অবস্থিত। ইউএসএ এবং কানাডার মাঝখানে অবস্থিত হচ্ছে নায়াগ্রা ফলস। আরেকটা কি আছে? নর্থ আমেরিকান। হ্যাঁ, নর্থ আমেরিকা। আরেকটা কি আছে লাস্ট? স্যার অনেক সময় দেখা যায় ইউএসএ কানাডা দুইটা থাকে, তখন কোনটা আনসার করা যাবে? এটা তো কোনোটা অ্যান্সার করা যাবে না, কারণ দুইটার মাঝামাঝি তো অবস্থিত। স্যার, এরপরে এরপরে ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া। হ্যালো স্যার। নেটওয়ার্ক ইস্যু মনে হয়। হ্যালো।
আমার এখানে একদম স্ক্রিন বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে যে জি হ্যাং ফ্রিজ করছে এরকম ফ্রিজ মনে হচ্ছে। ফ্রিজ হয়ে আছে ফ্রিজ। তার ল্যাগ করছে মনে হয়। মনে হয় ডিভাইস হ্যাং করছে। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, এবার ঠিক এখন ঠিক আছে। আছে, এখন ঠিক এবার আছে। ঠিক আছে স্যার, ভিক্টোরিয়াতেই ছিলাম আমরা। ভিক্টোরিয়া ফলস। ভিক্টোরিয়া ফলস পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জলপ্রপাতের নাম। বিগেস্ট অথবা লার্জেস্ট আসলে ভিক্টোরিয়া ফলস উত্তর হবে। ভিক্টোরিয়া ফলস কোথায় অবস্থিত? জিম্বাবুয়ে আর জাম্বিয়ার বর্ডারে। ভিক্টোরিয়া ফলস জিম্বাবুয়ে এবং জাম্বিয়ার বর্ডারে অবস্থিত। স্যার অ্যাঞ্জেল ফলস লার্জেস্ট না? টলেস্ট। ও টলেস্ট। এটাকে বলে টলেস্ট, এটাকে বলে বিগেস্ট। বুঝতে পেরেছেন? জি স্যার। পরে কি আছে? ডেজার্টস। কি কি আছে বলেন? স্যার এন্টার্কটিকা। অ্যান্টার্কটিকা। বিগেস্ট ডেজার্ট, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম অ্যান্টার্কটিকা। পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম কি বলেন? এন্টার্কটিকা। অ্যান্টার্কটিকা। এরপরে স্যার আর্কটিক। আর্কটিক। সেকেন্ড বিগেস্ট। দ্বিতীয় বৃহত্তম মরুভূমির নাম হচ্ছে আর্কটিক। তারপরে সাহারা। সাহারা। থার্ড বিগেস্ট। তারপরে গোবি। পরীক্ষা আসে গোবি মরুভূমি কোথায় অবস্থিত? গোবি মরুভূমি অবস্থিত হচ্ছে মঙ্গোলিয়াতে। মঙ্গোলিয়া। এরপরে কি আছে? তারপরে এগুলো শেষ হয়েছে, আমাদের স্ট্রেট অনেকগুলো বাকি ছিল স্যার, ওগুলো একটু দেখায় দেন যতটুকু টাইম আছে। বলেন কি কি বাকি স্যার আছে বল। এই যে পানামা ক্যানেল, ইংলিশ ক্যানেল, এগুলো একটু আগে পড়াই দিলে ভালো হতো। সুয়েজ খাল হয়েছে। স্যার সুয়েজ সম্পর্কে একটু পড়াইছিল, ওটা লাগবে না স্যার। পানামা খাল কোন দুই জলরাশিকে বিভক্ত করে? পানামা খাল আমি আসলে চার্ট আকারে পড়াই, যেহেতু মাঝখান থেকে পড়াচ্ছি যেমন চার্টটা করানো যাচ্ছে না, জাস্ট আমি লিখাই দিচ্ছি। পানামা খাল প্যাসিফিক ওশান এবং আটলান্টিক ওশানকে পৃথক করে, যুক্ত করে, সরি। চার্টের মধ্যে আমি এভাবে চার্ট করাই, প্রথম নাম থাকে, এরপর হচ্ছে কানেক্টস, কাদেরকে স্যার যুক্ত করে। চারটাই করাই দেন নাহলে। স্যার এটাই করে দেন সেটাই। স্যার, এটা আমাদের মনে থাকবে সহজে। স্যার এখন এইটা দিয়ে দেন তাহলে ভালো। যেগুলো হয়েছে, যেগুলো আপাতত যেগুলো বাকি আছে, যেহেতু ওগুলো নিয়ে আলোচনা হয়েছে, আমি রিপিট করতে যাচ্ছি না, যেগুলো আগে আছে আচ্ছা, এগুলো। ঠিক আছে ঠিক আছে। আর পৃথক করেছে কাদেরকে? পানামা খাল এবং আটলান্টিককে যুক্ত করেছে, এবং পৃথক করেছে হচ্ছে নর্থ আমেরিকা থেকে সাউথ আমেরিকাকে।
সাউথ আমেরিকাকে। নর্থ আমেরিকার মধ্যে যে দেশটা রয়েছে এটা হচ্ছে পানামা। পানামা থেকে পৃথক করেছে হচ্ছে কলম্বিয়াকে। পরীক্ষা এটাই আসে, যদিও এটা পানামা থেকে পানামা শহরকে পৃথক করেছে, তো পরীক্ষাতে এভাবেই আসে, পানামা থেকে কলম্বিয়াকে পৃথক করেছে। পানামা নর্থ আমেরিকার দেশ, কলম্বিয়া সাউথ আমেরিকার দেশ। এরপরে স্যার ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল কাদেরকে যুক্ত করেছে? ইংলিশ চ্যানেল যুক্ত করেছে দুইটা সাগরকে। একটা সাগরের নাম হচ্ছে নর্থ আটলান্টিক ওশান। নর্থ আটলান্টিক ওশানের সাথে যুক্ত করেছে নর্থ সি কে, নর্থ সি। আর পৃথক করেছে কাকে? পৃথক করেছে হচ্ছে ইংল্যান্ড থেকে ফ্রান্সকে। এরপরে এটাই তো মনে হয় শেষ। না স্যার স্যার একটু মাঝখানে বাকি চ্যানেল আর আছে আরো। প্রণালীর মধ্যে পার্থক্যটা যদি একটু বলতেন। মানে ক্যানেল এবং স্ট্রেইটের মধ্যে পার্থক্য, হ্যাঁ জি স্যার। খাল এবং প্রণালীর মধ্যে পার্থক্য জানতে চাচ্ছেন? স্যার এখানে তো অনেকগুলো চ্যানেল আছে, এক ধরনের চ্যানেল আবার একটা চ্যানেলটা একটা স্ট্রেট। চ্যানেল না স্যার, চ্যানেল আর হচ্ছে গিয়ে প্রণালী এই দুইটার মধ্যে পার্থক্য বলেন। চ্যানেল আর প্রণালীর মধ্যে কোনো পার্থক্য নেই। ক্যানেল এবং প্রণালীর মধ্যে পার্থক্য আছে, ক্যানেল এবং স্ট্রেইট। ক্যানেল এবং স্ট্রেইটের পার্থক্যটা ক্লিয়ার আপনারা জানেন? না স্যার ওইটাও জানি না, একটু বলেন। ক্যানেল স্ট্রেইটের পার্থক্য না জানলে আপনারা ক্যানেল স্ট্রেইট পড়েন কিভাবে? দুইটা তো আলাদা জিনিস। দুইটা জলরাশি যদি কোনো সরু পথ দ্বারা যুক্ত থাকে, আবার বলছে দুইটা জলরাশি যদি কোনো সরু জলপথ দ্বারা যুক্ত থাকে, তাইলে সেই সরু জলপথকে হয় প্রণালী বা ইংলিশে স্ট্রেইট, অথবা খাল ইংলিশে ক্যানেল বলা হয়। দুইটা বড় জলরাশি যদি কোনো সরু জলপথ দ্বারা যুক্ত থাকে, তাহলে হয় তাকে প্রণালী বলা হবে, না হয় তাকে খাল বলা হবে। কখন প্রণালী বলা হবে, কখন খাল বলা হবে? যদি এটা ন্যাচারাল থাকে, প্রাকৃতিক থাকে, তাইলে সেটাকে বলা হয় প্রণালী। আর যদি এটা আর্টিফিশিয়াল থাকে, অর্থাৎ মাটি খনন করে তৈরি করা হয়, তাইলে সেটাকে বলা হয় খাল। প্রথম হচ্ছে পার্থক্য এটা। আর প্রণালী এবং খালের কাজটা কি? প্রণালী খালের দুইটা কাজ। একটা হচ্ছে দুইটা জলরাশিকে সংযুক্ত করা, আর সেই সাথে দুইটা জলরাশিকে সংযুক্ত করার সাথে সাথে দুইটা ভূমি, পৃথক করে ফেলা। দুইটা ভূমিকে পৃথক করা স্যার। এটা হচ্ছে প্রণালী এবং খালের সংজ্ঞা। এরপরে প্রণালী খাল তো পড়তে হয়, যে কাদেরকে যুক্ত করেছে, কাদেরকে পৃথক করেছে, গুরুত্বপূর্ণ প্রণালী এবং খাল। আশা করি বুঝতে পেরেছেন। জি স্যার। জি স্যার, এরপরে স্ট্রেট বাকি আছে 5টা আরো। কি 5টা বাকি আছে বললেন না? হয়েছে এগুলো স্টেট? কোন 5টা বাকি আছে? স্যার ফর্মোসা, টার্টারি, বসপোরাস, দারদানেলেস, এরপরে হচ্ছে কার্স, নাকি এটা বুঝতেছি না, কার্স মনে হয়। সবই তো তাহলে বাকি আছে, দ্রুত লিখেন। নেম, কানেক্টস, সেপারেটস। নামটা কি? কার্স প্রণালী। কার্স প্রণালী যুক্ত করা হচ্ছে কৃষ্ণ সাগর। হাজবেন্ড কৃষ্ণ না চালানি সাগর করবেন থেকে আরব সাগরকে। আর পৃথক করা হচ্ছে রাশিয়া। রাশিয়া থেকে পৃথক করা হচ্ছে ক্রাইমিয়াকে। বসফরাস। স্যার উপরেরটা কি লিখছেন স্যার? কেরাস নাকি কি জানি স্যার? কার্চ, কার্চ প্রণালী। এগুলো আসলে চিত্রের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো যায়, যদি প্রত্যেকটা চিত্রের মাধ্যমে এগুলো যুক্ত করা যায় একত্রে। চিত্রের মাধ্যমে পড়লে জিনিসটা খুব ভালো মনে থাকে। বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী যুক্ত করে কাদেরকে? বসফরাস প্রণালী যুক্ত করেছে ব্ল্যাক সি। কৃষ্ণ সাগরের সাথে যুক্ত করা হচ্ছে মর্মর সাগরকে। মর্মর সাগরকে, সি অফ মারমারা ইংলিশে বলে, মর্মর সাগর। স্যার ব্ল্যাক সি নিচেরটা কি স্যার? ওটা স্যার প্রথমটা স্যার। আজব সাগর, আজব, AZOB, আজব সাগর। বসফরাস যুক্ত করে কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে। এবং পৃথক করে কাকে? পৃথক করা হচ্ছে তুরস্ক। তুরস্কর ইউরোপ অংশ থেকে তুরস্কর এশিয়া অংশকে, তুরস্কর এশিয়া অংশকে পৃথক করে। লিখে হলে বললেন বা স্ক্রিনশট তুলে নেন।
জি স্যার। দার্দানালিস। দার্দানালিস যুক্ত করা হচ্ছে মর্মর সাগরকে। মর্মর সাগরের সাথে যুক্ত করা হচ্ছে এজিয়ান সাগরকে। আর পৃথক করে কাকে? পৃথক করে ওই আগের মতো তুরস্কর ইউরোপ থেকে, তুরস্কর এশিয়াকে। এরপরে ফরমোজা। ফরমোজা যুক্ত করা হচ্ছে সাউথ চায়না সি সাথে ইস্ট চায়না সি কে। সাউথ চায়না সির সাথে ইস্ট চায়না সি কে যুক্ত করে এবং পৃথক করে চায়না থেকে তাইওয়ানকে। স্যার তুরস্কর এটা কি স্যার? ইউরোপ আর তুরস্কর এশিয়া, আগেরটার মতোই। আর কোনটা বাকি আছে? চারটা তো লিখে দিলাম, আরেকটা কোনটা বাকি আছে বলেন? স্যার টার্টারিস স্ট্রেইট। স্ট্রেইট অফ তারতারি, তারতার প্রণালী। তারতার প্রণালী কাদেরকে যুক্ত করে? তারতার প্রণালী যুক্ত করা হচ্ছে জাপান সাগর, সি অফ জাপান। জাপান সাগরের সাথে যুক্ত করে অকটস্ক সাগর, সি অফ অকটস্ক। তারতার প্রণালী। আর পৃথক করে কাকে? পৃথক করে হচ্ছে জাপান থেকে শাখালিনকে। শাখালিন কার অংশ? শাখালিন হচ্ছে রাশিয়ার অংশ। ঠিক আছে, তাহলে তো আপনাদের লেকচার 1 এবং লেকচার 2 শেষ, কমপ্লিট। স্যার এটা জাপান সি প্লাস সি অফ অকটস্ক। অকটস্ক, OKHOTSK, অকটস্ক। আর পৃথক করেছে জাপান থেকে শাখালিনকে। শাখালিন রাশিয়ার অংশ। শাখালিন ব্র্যাকেটে রাশিয়া। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলেন। ফরমোসার ওইটা মানে চায়না থেকে কোনটাকে পৃথক করেছে? তাইওয়ানকে, তাইওয়ান। আচ্ছা ঠিক আছে। স্যার দার্দানেলিসের ওইটার নিচেরটার নাম কি? এজিয়ান, মানে বানানটা কি AGEA? AGEAN, এজিয়ান সাগর, এজিয়ান সি। হয়েছে লেখা? জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের লেকচার 2 কমপ্লিট হয়েছে, লেকচার 1, 2 শেষ। তাহলে জি নেক্সট স্যার। দিন আপনাদের লেকচার 3 হবে। ঠিক আছে, জি স্যার, লেকচার 3। ওকে। স্যার স্যার নেক্সট মুখস্থের দিন একটু, বিষয়গুলো দাগাই দিবেন না? ওটা পরে। স্যার নেক্সট দিন একটু শুরুতেই ওইটা একটু দাগাই দিন স্যার। স্যার আসসালামু আলাইকুম, গুড নাইট।